আমাকে দিয়ে সিন ক্রিয়েট করিও না। এখন সব দিকটাই শান্ত, নিশ্চুপ, মাঝরাত পালিয়ে যাওয়ার চেষ্টা করো না। যতদিন তোমার সঙ্গে আমার কন্ট্রাক্ট থেকে যাও, নাহলে কিন্তু আমার ভয়ঙ্কর রূপটা তুমি দেখোনি, তুমি দেখতে চেয়েও না। আমাকে বাধ্য করো না। ওর ঘেঁটিটা ধরে নে, আমি ওখানে বসাই তুলের মধ্যে। চলে যাবি? হ্যাঁ, চলে যাবি? কি ভেবেছিস আমার নাম কটকালি? তোকে তোকে খুন করে বিক্রি করে দিয়ে আসবো। রাস্তার ধারে তোর দেহ পচা লাশ পাওয়া যাবে। হ্যাঁ, তুই বুঝতে পারছিস না তুই কি, তোর কি হাল করব। গড়ের মাঠে জমি খুললে এখনো তোর মতন অনেক দেহ পসারিনীর দেহ পাওয়া যাবে। তাতে করে বুঝতে পারবে লোকে দেখে যে ও কটকালি কি ভয়ঙ্কর হতে পারে। কথাটা মাথায় রাখিস। যা চালু, ওকে ভেতরে নিয়ে যা। আপনি মানুষ না? আমি মানুষ নই। একদা আমি মানুষ ছিলাম, সামনে টাইম। এখন মানুষের দেহে একটা পশু তুমি দেখতে পেলে না? এই করে কার্টেনটা পড়ে। তখন আমি রিয়েলাইজ করতে পারলাম কোথাও না আমাকে টেনে ধরছে। আমি ইউনিভার্স মানি, আমি কোথাও একটা ডিভাইন একটা পাওয়ার, এটাকে আমি খুব শ্রদ্ধা করি। আমি তখন জানতাম না যে অভিনয় করলে নাকি টাকা পাওয়া যায়। পরানদার দুটো বিষয় হচ্ছে যে পরানদা এক সেলফি তোলেন না কারোর সঙ্গে, আর ওনার তো একটা সিগনেচারের একটা ব্যাপার আছে, একটা হ্যাট পরেন, একটা টুপি পরেন। এতটাই আপন হয়ে গেলেন, এতটাই কাছে এসে গেলেন, এবং বাড়িতে যা পরে থাকে আর কি, মানে ওই মানুষ একটা লুঙ্গি পরেছিলেন, একটা বাটিক প্রিন্টের একটা ফতুয়া, মানে হাফ পাঞ্জাবি টাইপের পরেছিলেন, এবং শটান উনি দাঁড়িয়ে পড়লেন, মাথায় টুপি নেই, কিচ্ছু নেই, দেদার ছবি দিয়ে গেল সবাইকে। দাদাকে আমি ডিরেক্ট করেছিলাম একটি বিজ্ঞাপনে। দাদার বাড়িতে যাওয়াতে আমি স্ক্রিপ্টটা তাকে শোনালাম, স্ক্রিপ্টটা উনি পড়লেন, এবং তাতে ওনার যা সংলাপ ছিল সেটা উনি আমার সামনে বললেন। বলে আমাকে জিজ্ঞেস করলেন, বলে দেখ ঠিক বলছি তো? আমি বললাম যে তুমি দাদা আমাকে জিজ্ঞেস করছো? বলে না, এটা তোকে বলতে হবে। নমস্কার, আমি ডক্টর উজ্জ্বল গুপ্তা। আপনারা দেখছেন বেঙ্গল আল্টিমেট পডকাস্ট। আজ আমাদের মধ্যে রয়েছে প্রখ্যাত একজন অভিনেতা, যার বেসিক্যালি যারা প্রচন্ড বড় ফ্যান। 2023 তার সঙ্গে আলাপ হয়, তারপর থেকে ননস্টপ চলছে দাদা ভাইয়ের সম্পর্ক। একসময় আমি বলি 90s এর দিকে, আমি যেহেতু 90s এর কিড, 90s এর দিকে যাকে ভিলেন হিসেবে দেখলে আমরা প্রচন্ড ভয় পেতাম, মানে আমি বেসিক্যালি প্রচন্ড ভয় পেতাম। আলাপ করিয়ে দিই আজকে আমাদের শো এর মধ্যমণি, যিনি বিখ্যাত অভিনেতা, প্রখ্যাত অভিনেতা শিবনাথ আচার্য মহাশয়। দাদা কেমন আছেন? কোনো খবর পেয়েছো নাকি? কেমন আছিস জিজ্ঞেস করে কোনো খবর পেয়েছো না? ভালো মন্দ কোনো খবর পেলে আমাকে জিজ্ঞেস। তুমি সবসময়, তোমাকে সবসময় ভালোই দেখি তো, তোমাকে বলছি। বলো। আছি তো সবসময় ভালো, সবসময় ভালো থাকি। তোমাদের যে চ্যানেল বেঙ্গল আল্টিমেট পডকাস্ট, এটা আমি রিসেন্ট দেখছিলাম। তুমি বোধহয় আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছিলে। তো অনেক পডকাস্ট দেখি, অনেক জায়গার থেকে আমাকে বলেছে টলেছে একটা পডকাস্টের জন্য, কিন্তু এটা বলতে কোনো দ্বিধা নেই, এটা আমার প্রথম পডকাস্ট আজকে তোমাদের চ্যানেলে। আর তো আমি সবসময় ভালো থাকি, সবসময় থিয়েটার নিয়ে বেঁচে থাকি, থিয়েটার নিয়ে বড় হয়েছি, থিয়েটার নিয়ে ভাবি, ওটাই আমার যাপন, যেটা বলা যায় আর কি। এইভাবে চলে যাচ্ছে আর কি। এবারে জানি না আগামী দিনে কি আছে, কিন্তু ওটা ছাড়া ভাবতে পারি না। কারণ আমাকে ছোটবেলার থেকে একটা কথাই আমার, মোটামুটি যখন আমি মাধ্যমিক লেভেলে যাই আর কি, সেই আলোচনায় আমি পরে আসছি। তো আমার বাবা, বিশেষ করে আমার বাবা আমাকে বলেছিলেন যে যদি কোনোদিন কিছু না করতে পারিস, একটা বাটি নিয়ে ভিক্ষে করবি, কিন্তু অভিনয় ছাড়া কিছু করিস না। তো এটা যে আমি তখন শুনে নিয়েছি, তার জন্য আমি অনেক কিছু করেওছি আর কি। সেগুলো সব আস্তে আস্তে আমি আলোচনায় আসছি, যে এটা কেন, অন্য কিছু নয় কেন, এটা থেকে আমি কি পাই। কিন্তু এটা আছে বলেই হয়তো মানে ভালো আছি, এবং ভীষণ ভালো আছি। তুমি ভালো আছো বলেই আমরা ভালো আছি, কারণ তোমার যারা শ্রোতা, তোমাকে যারা আমরা দেখি, তো যারা দেখে আসছি, তারা তোমাকে দেখি বলেই আমরা আলাদা রকম প্রাণ পাই। টিভিতে যখন দেখি বা শোয়ে যখন দেখি, বা তোমার থিয়েটার আমি যেটা দেখেছিলাম সম্ভবত পরশমণি, ওটা সেরা ছিল দাদা। দাদা, অভিনয়ে আসার ইচ্ছা কি নিজে থেকে, না পারিবারিক কোনো? 100% নিজের ইচ্ছে থেকে, 100%। সেটা একটু শুনবো। সেটা ছিল 90-এর দশক। আমি মাধ্যমিক পাশ করেছি 92। তো
তখন ছিল না এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে কার্ড করানোর জন্য চাকরির ওরা খোঁজ খবর দিত, তা সেখানে আমিও গিয়ে কার্ড করিয়েছি আর কি, সবাই করাচ্ছে আমিও গিয়ে কার্ড করলাম। আমি থাকি বেলঘরিয়া, তখন ব্যারাকপুর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে আমি কার্ড করেছিলাম। তারপরে কিছুদিন পর থেকে আমার বাড়িতে তখন তো চিঠি আসতো, এখনো আসে, অনেকটা কমে গেছে, এখন তো সব চিঠি মোবাইলে আসে। তো তখন আমার বাড়িতে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে কল গিয়েছিল, মানে চিঠির মধ্যে দিয়ে কল, মানে ডেকে নেওয়ার একটা প্রসেস ছিল আর কি। তো আমি কি করতাম, আমার লেটার বক্সে যখন চিঠিগুলো আসতো যে অমুক দিন অমুক জায়গায় যোগাযোগ করার সন্ধান দেওয়া আর কি, আমি ওগুলো নিতাম, ছিঁড়ে ফেলে দিতাম, বাড়ির কেউ জানতো না আর। যদি আমি ওখানে যাই, যদি আমার চাকরিটা হয়ে যায়, তাহলে তো আর এটা করতে পারবো না, ফলত সেগুলো আমি ফেলে দেওয়া শুরু করলাম। এবং আমি ওই 92 এর পরেই আমার যে মাদার টিম বেলঘরিয়া অবেক্ষণ, যার পরিচালক শ্রী মানবেন্দ্র গোস্বামী, উনি আজও আছেন কিন্তু অলমোস্ট বেড রিডেন, মানে বলতে পারো যে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষক মানবেন্দ্র গোস্বামী। তারপরে অবভিয়াসলি যার নাম না বললেই নয়, যেটা মানে ভীষণ অপরাধ হবে আর কি, তার নামও অবশ্যই আমি কানে হাত দিয়ে উচ্চারণ করি আর কি, মানে উচ্চারণ করার আদৌ আমার কোনো যোগ্যতা নেই, তবুও বলি, পরাণ বন্দ্যোপাধ্যায়, লিভিং লেজেন্ড। তো আমি একটু আগে তোমার সঙ্গে যেটা গল্প করতে করতে আসছিলাম, অফ ক্যামেরা যেটা কথা বলছিলাম আর কি, আমার মনে হয় আমি ভারতবর্ষের নিরিখে যাচ্ছি না, পার্সপেক্টিভে যাচ্ছি না, কিন্তু আমার মনে হয় যে বেঙ্গলে এখন কয়েক লক্ষ মাইলের মধ্যে বোধহয় আর কেউ নেই আর কি। তো যাই হোক, সে আলোচনা তো আমি পরে আসছি। তো সেইভাবে আমার যাত্রা শুরু। তখন বেলঘরিয়া অবেক্ষণে আমার দাদা অভিনয় করতো, তখন রোববার সকালবেলা শো হতো। তো আমি একজনের মারফত হয়ে গিয়েছিলাম, তো আমাকে প্রথম দিন যাওয়ার পরেই বললো থিয়েটার করবে। হ্যাঁ দাদা, এরকম করার ইচ্ছে। কেন থিয়েটার কেন করবে, অন্য কিছু কেন করবে না? না আমি এটা, আসবে, আমরা সবাই একসঙ্গে মুড়ি চানাচুর খাই, তুমিও আমাদের সঙ্গে মুড়ি চানাচুর খাবে। তো ওই আমার যাত্রা শুরু। তার আগে আমি ওদের একটা শো দেখেছিলাম, গিরিশ মঞ্চে হয়েছিল রোববার সকালবেলা, প্রোডাকশনটার নাম হচ্ছে কামার কাহিনী। সরি, আমার দাদুর সঙ্গে গিয়েছিলাম। তো ওটা আমি দেখে তখন তো অতটা বুঝলাম না, এখনো যে বুঝি তা না, এখন কিছুই বুঝি না, করার চেষ্টা করি মাত্র। তো আমি দেখলাম একটা কালারফুল ব্যাপার, একটা দারুণ একটা খুব গ্র্যান্ডারাস একটা ব্যাপার, যদি আমি এখানে করতে পারি, যদি আমি এই মঞ্চটায় উঠি, যদি আমি এই পার্টটা করি। বেশ কয়েকটা পার্ট আমার মনেও ধরেছিল আর কি। তা পরবর্তী সময় ওই নাটকের প্রত্যেক কটা চরিত্রতেই আমি পার্ট করি আর কি। ওটার থেকে ইন্সপায়ার হয়ে আমার ওই দলে যাওয়া, দলে যোগ দেওয়া, আস্তে আস্তে নাটকটা শেখার চেষ্টা করা, অভিনয়টা শেখার চেষ্টা করা, যে চেষ্টাটা আমি আজও করি, প্রতিনিয়ত করি, সকাল থেকে রাত পর্যন্ত করি। কারণ আমি মনে করি যে আমরা না, আমাদের থিয়েটারে কিছু বিষয় আছে, সেটা আমরা সবাই জানি, যেটা হচ্ছে 5 ফান্ডামেন্টাল। এই 5 ফান্ডামেন্টালের বাইরে আমরা কেউ না। 5 ফান্ডামেন্টালটা কি? ওয়াই, ওয়ার, হোয়েন, হোয়াট, হু। দেখবে, এটা খেয়াল করে দেখবে, সকালবেলা যে আমরা ঘুম থেকে উঠি, আমরা যে ব্রাশ করি, তার মধ্যে একটা ডাব্লিউ আছে। 5 ডাব্লিউর বাইরে আমরা কেউ নেই জীবনে। প্রত্যেক কটা মানুষের, ইভেন ইফ পশু পাখিদের মধ্যেও, তারাও কিন্তু ওই 5 ফান্ডামেন্টালের মধ্যেই পড়ে আর কি। তো আমি সবসময় এটাকে মেনটেন করে চলি, এটাকে নিয়ে ভাবি, এটাকে নিয়ে স্বপ্ন দেখি যে আরো কি কি করা যায়, কিভাবে নিজেকে আপগ্রেড করা যায়, কিভাবে আরো অভিনয় সংক্রান্ত পড়াশোনা করা যায়। এই যে মাথায় একটা পোকা ঢুকলো, তারপর থেকে পড়াশোনা, আমি চিরকালে খুব খারাপ স্টুডেন্ট, হ্যাঁ, পড়াশোনা আমি মোটেই ভালো নই আর কি। তো খুব একটা যে আগ্রহ ছিল তাও না, কিন্তু ওই পোকাটা চেপে ছিল দেখেই হয়তো সেই আগ্রহটা চলে গেছে। তবু যতটুকুনি পড়াশোনা করার ততটুকুনি পড়াশোনা করেছি, মানে করতে হয়েছে আর কি। ওখান থেকে আমার জার্নি শুরু। এবার সেই জার্নিটা হতে হতে তারপরে সেই অবেক্ষণের আমার প্রথম প্রোডাকশন, আজও মনে আছে, যেই নাটকটা আমি প্রথম দেখতে গিয়েছিলাম, পরশমণি, এই সরি কামার কাহিনী, সেই নাটকেই আমি প্রথম অভিনয় করলাম, একটি ব্যবসায়ীর চরিত্র করলাম। অদ্ভুত একটা চরিত্র, একটা রূপকথা, একটা ফ্যান্টাসির গল্প আর কি। সেখান থেকে আমার যাত্রা শুরু হলো। তারপরে পরপর হতে 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 ওই দলে আমি দীর্ঘ 25 বছর কাজ করেছি। ওই মানুষটার সঙ্গে দীর্ঘ 25 বছর কাজ করেছি।
করতে করতে তারপরে আমার আরো বিভিন্ন দলে যোগাযোগ হয়, তাদের সঙ্গে অভিনয় করি। তারপরে ওই 90-এর দশকেরই শেষের দিকে তখন ছিল জি বাংলা, তখন সরি জি বাংলা ছিল না, তখন ছিল আলফা বাংলা। আলফা বাংলাতে আমি প্রথম সুযোগ পাই, সেটা আমাকে দীনেন গুপ্ত দিয়েছিলেন। হ্যাঁ, শ্রদ্ধেয় দীনেন গুপ্ত, যার নাম সবাই চেনে আর কি, জানে। তো ওখানে আমি তার সঙ্গে প্রথম টেলিভিশনে কাজ করার সুযোগ পাই, এবং আমার এই প্রথম কাজই আমার অপোজিটে ছিলেন শঙ্কর চক্রবর্তী এবং ইন্দ্রাণী দি। দাদা আমাদের খর্দার লোক, কিন্তু হ্যাঁ, শঙ্কর দা খর্দার লোক আর কি, এবং ইন্দ্রাণী হালদার, তাদের সঙ্গে আমার এ করা আর কি। বলতে কোনো আজকের ডেটে কোনো লজ্জা নেই, কারণ এগুলোই তো স্মৃতি হয়ে থেকে, যেগুলো খুব মধুর ব্যাপার আর কি। তো তখন আমি শুটিংটা করার পরে আমি তখন জানতাম না যে অভিনয় করলে নাকি টাকা পাওয়া যায়। তার আগে তো আমি প্রচুর থিয়েটার করেছি, কল শো করেছি, কম্পিটিশনে গিয়েছি। তো একবার কম্পিটিশন করতে গিয়ে আমি ওখানে একটা বেস্ট অ্যাক্টর আমাকে পুরস্কার দেয়, টালাতে ওটা হতো। তা আমার নাম ডাকার পরে আমি যাই, এবং আমাকে একটি 100 টাকা দিয়েছিল। সেই 100 টাকাটা আজও আমার কাছে রাখা আছে। ওটাতে আমার একটা থিয়েটার থেকে প্রাপ্তি। এবং প্রথম সিরিয়াল করে আমার যখন ব্যাক আপ হয়ে গেল, জেঠু যখন বললেন যে শিবনাথ তোমার শেষ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, বললাম ঠিক আছে জেঠু, তাহলে কি আমি চলে যাবো? না না, যাবে কোথায়? ওপর দোতলায় জেঠিমা বসে আছে, যাও একবার দেখা করে যাও, মানে ওনার স্ত্রী। জেঠিমা আমার এরকম হয়ে গেছে, না খেয়ে দিয়ে যাবে। আমি তখন বললাম আচ্ছা খেতেও দেয় বোধ হয়। তো ওখানে ক্যান্টিনে গিয়ে বসে খেলাম। তো এবারে খেয়ে দিয়ে আবার বলতে গেছি, না দাঁড়াও, একটা ভাউচারে সই করলো। সেখানে আমাকে প্রথম 100 টাকা দিয়েছিল। সেই 100 টাকাটা মনে হয় যেন লক্ষ টাকা পেয়ে গেল। তখন তো মোবাইল ছিল না। তো আমি রাস্তায় বেরিয়ে এসটিডি বুথ থেকে আমার মাকে ফোন করি। আমার মা দই খেতে খুব ভালোবাসতেন। আচ্ছা, যেটা আমি মা চলে যাওয়ার পর বিদায় জানিয়েছি, যেই জিনিসটাকে আর কি। তো আমি বললাম যে মা এই ব্যাপার আর কি। বলে তাই? তুমি কি খাবে, দই খাবে? বলে খামো, নিয়ে আয়। এবার মার জন্য ওই 100 টাকা খরচ করে, 100 টাকার মধ্যে আর কি কিছুটা অর্থ খরচ করে মার জন্য ওই প্রথম আমার মানে পারিশ্রমিকের টাকা থেকে একটু দই নিয়ে যাই। কাজে ওগুলো তো পরম তৃপ্তি, ওগুলো তো সারা জীবন মনে থাকে আর কি। সেইভাবে আমার আস্তে আস্তে এই জার্নিটা শুরু হয়। তারপরে আমি আস্তে আস্তে এগিয়ে যাই, প্রচুর মানুষের সঙ্গে আলাপ হয়, কথাবার্তা হয়, যোগাযোগ হয়, এবং সেটা ন্যাশনাল লেভেল পর্যন্ত আমি যাই। সেখানেও আমি কাজ করি, হিন্দি ছবিতেও আমি কাজ করি। তারপরে কলকাতাতেও অগ্নিদেব চট্টোপাধ্যায়ের নাম আমরা নিশ্চয়ই জানি। অগ্নি স্যারের একটি হিন্দি প্রজেক্ট ডার্ক চকলেট, যেখানে আমি রাজেশ দার সঙ্গে পার্ট করি, মানে 1:1 আমি অভিনয় করি। সেটাও আমার একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। এইভাবে আমার জার্নির মধ্যে আমি মানে ঢুকে পড়ি। কিন্তু ওই বাসের পাদানিতে আমি পা রেখেছিলাম একদম থিয়েটার, এবং থিয়েটারের পরে আমার যে প্রথম সুযোগটা আসে, যেটা দিয়েছিলেন আমাকে দীনেন গুপ্ত। অনেক, দীনেন গুপ্ত মানে তো অনেক বড় নাম, অনেক বড় নাম, মানে সৌভাগ্য হলে তবে ওনার মতো ডিরেক্টরের সঙ্গে কাজ করা যায়। দাদা তুমি একটু আগে তোমার দুজন গুরুর নাম বললে, তার মধ্যে একজনকে তো আমরা সকলে চিনি, যাকে আমরা লিভিং লিজেন্ড বলি, একদম, পরাণ বন্দ্যোপাধ্যায়। আমরা সকলে পরাণদা বলি, এখনো মনে করি যে আমাদের দাদা, এখনো যুবক, এখনো উনি বলেন যে আমি 18 যুবক। এবং অদ্ভুত ভাবে তোমাকে আমি ইন্টারাপ্ট করে বলছি, ওই মানুষটার ধরো 2 বছর, 2.5 বছর, 3 বছর আমার সঙ্গে তো আগে এই থিয়েটারের কথা আবার একটুখানি ছোট্ট করে আমি ফিরে আসি আর কি। সেটা হচ্ছে যে যখন পরাণদা তো আইপিটি এর মানুষ, মানে আদ্যপান্ত থিয়েটারের মানুষ। তুমি থিয়েটার যদি শোনে যে তুমি থিয়েটার করো বা থিয়েটার ভালোবাসো, সবসময় বাড়ির দরজা খোলা। এই রিসেন্ট আমরা টিচার্স ডেতে গিয়েছিলাম, আমাদের একটি দল আছে বেলঘড়িয়া গ্রিন রুম, তাদের পক্ষ থেকে দাদাকে একটু সম্মান, একটু শ্রদ্ধা জানাতে গিয়েছিলাম। তা আমি আমার ফুল টিম নিয়ে গিয়েছিলাম, 12-14 জন ওখানে ছিলেন আর কি। তা সেদিনকে মানুষটা দেখলাম যে থিয়েটারের মানুষ পেলে মানুষটা কতটা আপ্লুত হয়ে যায়। পরাণদার দুটো বিষয় হচ্ছে যে পরাণদা এক সেলফি তোলেন না কারোর সঙ্গে, সেলফি তোলেন না। আর ওনার তো একটা সিগনেচার একটা ব্যাপার আছে, একটা হ্যাট পরেন, একটা টুপি পরেন, ওটা ছাড়া তোলেন না, মানে সচরাচর তোলেন না।
আমি দেখলাম যে আমাদের সঙ্গে কথা বলতে বলতে মিশতে মিশতে এতটাই আপন হয়ে গেলেন, এতটাই কাছে এসে গেলেন। এবং বাড়িতে যা পরে থাকে আর কি, মানে ওই মানুষ একটা লুঙ্গি পরেছিলেন, একটা বাটিক প্রিন্টের একটা ফতুয়া, মানে হাফ পাঞ্জাবি টাইপের পরেছিলেন, এবং শটান উনি দাঁড়িয়ে পড়লেন, মাথায় টুপি নেই, কিচ্ছু নেই, দেদার ছবি দিয়ে গেল সবাইকে, দেদার। মানে সব মানে চেটে পুটে ছবি তোলার মতো, যেরকম যেটা হয় না, সবাই যে যার যেভাবে খুশি সে মানে ছবি নিয়ে গেল আর কি। এবার পরান্দার সঙ্গে আমার তো ওই যখন আমি থিয়েটার করতাম, পরান্দা থিয়েটার দেখতেন, খুব থিয়েটার দেখতেন, তখন সার্ভিসের সঙ্গে ছিলেন এবং সদ্য সদ্য সিরিয়ালে ঢুকেছেন আর কি। তো তখন সেটা 2005-6, 4-5-6 এরকম হবে, তখন আমি অবেক্ষণে আর কি। তখন আমার মোবাইল এসছে, তখন আবার আউটগোয়িং এ চার্জ করতো, ঠিক আছে, ফোন করে আমরা কি করতাম, মিস কল দিতাম। তো দাদাকে তো সেটা দেওয়া যায় না, দাদাকে ফোন করলাম, দাদার ফোন নাম্বার আমার মানে একদম কণ্ঠস্থ, মানে আমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে পরাণ বন্দ্যোপাধ্যায়ের ফোন নাম্বার কি, বলে দিতে পারি, বলাটা ঠিক না। তো যাই হোক, দাদাকে ফোন, দাদা এখানে শিশির মঞ্চে আমাদের নাটক। তাই কোন নাটক করছিস? দাদা এই ব্যাপার, তুমি যদি একটু আসো তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, দেখছি দাঁড়া। এবার 4টে, 4:30, 6টা, 6:30 শো চলে আসতো, শিবু এসে গেছি, খুশি তো? হ্যাঁ দাদা। এবার দেখা টাকার পরে তখন কিছু বলতেন না, কালকে ফোন করবি। এবার ফোন করার পরে আধ ঘন্টা ধরে সেই নাটক নিয়ে আলোচনা, এই হতে 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 দীর্ঘ 20 বছরের অধিক কাল মানুষটা আমাকে চেনে। এই তো গেল একটা ব্যাপার। এবং পরান্দার কাছে, মানে পরান্দার সঙ্গে কাজ করার আরেকটা এক্সপিরিয়েন্স হচ্ছে যে দাদাকে আমি ডিরেক্ট করেছিলাম একটি বিজ্ঞাপনে, বছর 2-2.5 আগে। একটি বিজ্ঞাপনে 20 সেকেন্ডের একটা বিজ্ঞাপন ছিল, ওটা আমি ডিরেক্ট করেছিলাম। একটা স্ক্রিপ্ট আমার মতন করে তৈরি করে দাদাকে অ্যাপ্রোচ করি, বলো ঠিক আছে আমি করে দেবো। দাদার বাড়িতে যাওয়াতে আমি স্ক্রিপ্টটা তাকে শোনালাম, স্ক্রিপ্টটা উনি পড়লেন এবং তাতে ওনার যা সংলাপ ছিল সেটা উনি আমার সামনে বললেন, বলে আমাকে জিজ্ঞেস করলেন, বলে দেখ ঠিক বলছি তো? আমি বললাম যে তুমি দাদা আমাকে জিজ্ঞেস করছো? বলে না, এটা তোকে বলতে হবে। তো তারপর থেকে আস্তে 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 সম্পর্কটা একটা মানে দৈনন্দিন একটা সম্পর্কের মধ্যে একটা চলে এলো, একটা যোগাযোগের মধ্যে চলে এলো। এবং যখন যে কোনো সমস্যায় হোক, অভিনয় সংক্রান্ত বা নিজের কোনো বিষয় নিয়ে আলোচনা করি, এবং অদ্ভুত একটা সন্তান স্নেহে আমাকে, একটা পুত্র স্নেহে একটা দেখেন আর কি। প্রতি সপ্তাহে 2বার করে, তো 2 দিন করে আমি যাই, ওনার একটা দলের সঙ্গে আমি যুক্ত আছি, সেই আলোচনায় পরে যাচ্ছি। তো ওই জার্নিটা ওভাবে শুরু হতে হতে এখনো সেই জার্নি চলছে। তোমাদের সবার শুভেচ্ছা, তোমাদের সবার ভালোবাসায় এই জার্নি যতদিন না পর্যন্ত ওই মিনিটে বোধহয় 72 বার পরে, ওটা যতদিন না পর্যন্ত বন্ধ হবে এই জার্নি চলবে। আর আমরা চাই এই জার্নি তোমার ওই মিনিটে 72 বার না, যেন এরকম চলতে থাকে। তোমাকে এখন অনেকদিন থাকতে হবে আমাদের জন্য, আমার দর্শকের জন্য, আর যারা তোমার ফলোয়ার ফ্যান তাদের জন্য। দাদা পরের প্রশ্নে আসি। হ্যাঁ, অনেক সিরিয়ালে তোমাকে দেখেছে, পটল কুমার গানওয়ালা, প্রথমা কাদম্বিনী। অভিজ্ঞতা কেমন? এক এক ডিরেক্টর, এক একজন প্রডিউসার, অভিজ্ঞতা কেমন? অনেক সিরিয়ালেই আমি কাজ করেছি, সেটা পুলিশ ফাইলস থেকে শুরু আর কি, মানে পরবর্তী সময় আর কি। আমি একটু ইন্টারাপ্ট করছি, এই যত অ্যাক্টরদের মুখে শুনে একটু পুলিশ ফাইল, একটু তোমাদের এই একদম তারা সকলে কিন্তু এই পুলিশ ফাইলের নামটা না, এটা কি কারণে? হ্যাঁ, এটা অনেকে, আমি বলছি তোমাকে, এটা খুব মজার বিষয় আছে। মানে দেখবে অনেকে পুলিশ ফাইলস এর নাম নেয়, আবার অনেকে, আমি রিসেন্ট একজনের সঙ্গে কথা হচ্ছিল যে এই পুলিশ ফাইলস বললেন, অনেকে দেখবে এটা নাক কুচকোয়, কিন্তু পুলিশ ফাইলস করেছো মানে ওরা যেন পাতে দেওয়ার না আর কি। আমি অনেক ভালো ভালো অভিনেতাকে উঠে আসতে দেখেছি পুলিশ ফাইলস থেকে। আমি নিজেই, আমি মনে করি আমি নিজে মোটেই আদৌ ভালো অভিনেতা নই, কিন্তু আমি চেষ্টা করি, আমি অভিনয়টা সব সময় চেষ্টা করি। আমি এটা মনে করি উজ্জ্বল যে আমি কিচ্ছু জানি না, আজকের ডেটে আমি কিচ্ছু জানি না, আমি সবসময় শেখার চেষ্টা করি। তো আমি মনে করি যে ওই পুলিশ ফাইলসটা একটা শেখার জায়গা। এবং পুলিশ ফাইলসে আমি যে সমস্ত পরিচালকের সঙ্গে কাজ করেছি, তার নাম একজনের নাম তো আমার ভীষণভাবে মানে মনে পড়ে সবসময়, সে হচ্ছেন অরিন্দম বসু। একটু খোঁজ খবর নিলে তোমরা সবাই চেনো, সবাই জানে, ইন্ডাস্ট্রি সবাই জানে অরিন্দম বসু। অরিন্দম দার সঙ্গে আমি মোটামুটি 3-4টে পুলিশ ফাইলসে কাজ করেছি। এবং তখন যে কটা পুলিশ ফাইলস, তখন তো রাস্তাঘাট ফাঁকা হয়ে যেত, পুলিশ ফাইলস যখন হতো সেই সময়টা এখনো মানুষ দেখে। কিন্তু আমি গর্ব করে বলতে পারি, আমরা যে সময় পুলিশ ফাইলস করেছি
রাস্তাঘাট শুনশান হয়ে যেত, রাত্রি 8টা না 8:30টার সময় টেলিকাস্ট হতো আর কি, ঠিক আছে, রাস্তাঘাট ফাঁকা হয়ে যেত। এখন তো অনেক চ্যানেল চলে এসছে, ওটিটি চলে এসছে, স্যাটেলাইট চ্যানেল চলে এসছে, ফলত সবগুলোই ভাগ 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 হয়ে গেছে আর কি। কিন্তু তখন পুলিশ ফাইলসের আলাদা ক্রেজ ছিল আর কি। এবার পুলিশ ফাইলসে আমি কাজ করেছি দাদার সঙ্গে, অরিন্দমদার সঙ্গে, যেগুলো প্রত্যেকটাই বেস্ট অফ দ্য লট হয়েছিল আর কি। তারপর ওরা জোড়া লাগিয়ে অনেক সময় একটা গোটা ফরম্যাটে ফেলে একটা দেখাতো ঠেকাতো আর কি। এইগুলো আমার একটা পুলিশ ফাইলসের এক্সপিরিয়েন্স। তারপরে অরিন্দমদার সঙ্গে প্রচুর অন্যান্য মেগাতেও আমি কাজ করেছি, মানে আকাশ আটের অনেক মেগাতে আমি কাজ করেছি, বিভিন্ন রকম কাজ টাজ করেছি আর কি। আর স্যাটেলাইট চ্যানেল বলতে আমার বেশ কিছু ভালো কাজের মধ্যে আমি মনে করি যে তার প্রথম মানে শীর্ষে রাখতে হয় মা। বলে না, মা ছাড়া আর কোনো গতি নেই। ওই একটি সিরিয়াল আমাকে অনেক মানুষের কাছে পৌঁছে দিয়েছিল, অনেকে অনেক। এটা 2006-07 বা কিছু একটা হবে। পরেই পটল কুমার গানবালা, সেই প্রসঙ্গে আমি পরে আসছি। সেটা আমি করেছিলাম মা, স্টার জলসায় হতো আর কি। স্টার জলসা। এবং আরেক ব্রিলিয়ান্ট মানুষ, সে আজকে থাকলে অবশ্যই টেলিভিশনের অন্তত লেজেন্ড ডিরেক্টর হতো, অন্তত টেলিভিশনের, দেবাংশু সেনগুপ্ত। দেবাংশুদাকে আমি দীর্ঘ 1.5 বছর পেয়েছিলাম ওই সিরিয়ালটা করার জন্য আর কি। এবং আমি মনে করি, মানে বুক ঠুকে বলতে পারি, অনেক ভালো ভালো সিরিয়াল এসছে, ভালো ভালো সিরিয়াল হচ্ছে, বিভিন্ন ওটিটিতে অনেক ওয়েব হচ্ছে, সিরিয়ালস হচ্ছে, কিন্তু আমি মনে করি ওই জনপ্রিয়তা, আমরা যখন মা করতাম, টানা 10টা 12টা করে নাইট করতাম, ওই সিরিয়ালের জনপ্রিয়তা আমার মনে হয় যে আজকের ডেট পর্যন্ত অন্য কোনো প্রজেক্ট ব্রেক করতে পেরেছে বলে আমার জানা নেই আর কি। যেভাবে তখন নিয়েছিল ওই ঝিলিক, হীরা আম্মা, আমার চরিত্রটার নাম ছিল গুল্লু, তা সেই সময় না অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স আর কি। মানে 12টা নাইট টানা আমরা শুট করছি, দাসানি 1। আমাদের একটা রুমের মধ্যেই আমি ঘুমিয়ে পড়ছি, দেবাংশুদের এসে রেস্ট করছেন, ঝিলিক তখন বাচ্চা ছিল, এখন তো লেডি হয়ে গেছে আর কি, প্রায়শই আমার সঙ্গে কথা হয় আর কি। সে এখন পড়াশোনা করে এখন দারুণ ব্যাপার স্যাপার আর কি। তো ওর মা ওকে স্কুল থেকে নিয়ে আসতো, মানে অপরিসীম এনার্জি ছিল আর কি। মানে বলে না ঈশ্বর প্রদত্ত ওইটুখানি বাচ্চা মেয়ের এনার্জি। করতে 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 মা তো সুপার ডুপার হিট হলো, অনেক অনুষ্ঠানে গেছি, সেখান থেকে অনেক সিরিয়ালসের ডাক পেয়েছি, একটা অদ্ভুত পাওয়া আর কি। দাদা, একটা ব্যক্তিগত প্রশ্ন করি। একদম। আজকাল দেখছি সকলেই অভিনেতা অভিনেত্রীরা রাজনীতিতে চলে যাচ্ছে। আমরা কি কোনোদিন তোমাকে রাজনীতিতে দেখবো? রাজনীতিটা ব্যাপারটা হচ্ছে, দেখো, রাজনীতি তো সবটাই রাজনীতি। আমরা যে থিয়েটার করি বা আমরা যে সিরিয়াল করি, সেটার মধ্যে কি রাজনীতি নেই? অবশ্যই রাজনীতি আছে। এবার এইগুলো না সম্পূর্ণ ব্যক্তিগত চয়েস, ব্যক্তিগত ভাবনা চিন্তা, মানুষ কেন যায়, কি কারণে যায়, তার কি নেপথ্যে কি হিসেব আছে, এগুলো না মানুষ তার মতন করে ভেবে নেয় আর কি। তবে এই মুহূর্তে প্রত্যেকটা মানুষই তো কোনো না কোনো পলিটিক্যাল দলকে সাপোর্ট করে, আমিও হয়তো করি, কিন্তু হ্যাঁ তুমিও করো, কিন্তু অদ্ভুত ভাবে এখন এমন একটা অস্থির সময়ের মধ্য দিয়ে আমরা চলেছি না, তো আমরা ভেবে উঠতে পারি না কে ঠিক কে বেঠিক। আর এখন রাজনীতিতে এমন কিছু বিষয় দেখছি যেটা সবাই দেখে আর কি, ফলত না খুব মানে কনফিউজড আর কি, যে ভবিষ্যতে কি রাজনীতিতে মানে সক্রিয়ভাবে রাজনীতিতে আসবো, বা সেটা কি আমার উচিত হবে, বা আসলেই বা কেন। হ্যাঁ, অফার এসছে, আসেনি তা না, কিন্তু এখনো পর্যন্ত সেভাবে কোনো কংক্রিট কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে হ্যাঁ, মতানৈক্য থাকতেই পারে, মতান্তর থাকতেই পারে, কিন্তু কাউকে না কাউকে তো আমরা আশা করে আনি, বা তাদের উপর তো আমাদের একটা আশা তৈরি হয় আর কি। কিন্তু আমি একটা এখনো পর্যন্ত কোথাও একটা কিঞ্চিত হলেও একটা ডাইলেমার মধ্যে দিয়ে আমি যাচ্ছি, শুধু এইটুকুনি বলতে পারি। এবার আসি আমার প্রশ্ন। তুমি জানো আমি কি করি?
আমার আরে বাবা। প্যাশন কি, তোমার সঙ্গে আলাপ হয় 2023-তে, তোমার একটি ছবি প্রিমিয়ারে আমাকে ইনভাইট করা হয়েছিল, ছবিটি এখনো রিলিজ হয়নি। রাইট রাইট। সেখানে আলাপ হয়, সেখানে আমাকে আলাপ করান ছবির প্রডিউসার, আলাপ করায়, প্রডিউসার ছিল না, ওনার যে পিয়ার ছিল তারা, সে আমার সঙ্গে আলাপ করায়। তোমার সঙ্গে আলাপ করার পর তুমি যখন জানলে আমি কি করি, তারপর থেকে তোমার সঙ্গে কিন্তু আমার একটা নিয়মিত কথাবার্তা চলে। একদিন তুমি বৌদিকে ফোন করিয়েছিল, আমার মনে আছে। বৌদি বহুত প্রচন্ড আগ্রহী হয়েছিল, বৌদি অনেক প্রশ্ন করে ফেলেছিল। এবারে বলি তোমাকে যে আমি যে প্যাশন নিয়ে কাজ করি, আমার যেটা এখন প্যাশন এক সময় ছিল, এখন এটা আমার প্রফেশনও বলতে পারো, প্যারাসাইকোলজি বা প্যারানর্মাল রিসার্চ। তুমি কি এনার্জিকে বিশ্বাস করো? তার আগে আমার তোমাকে কয়েকটা প্রশ্ন, ঠিক আছে, যে তুমি এই এই মানে পার্টিকুলার এই সাবজেক্টটা, এই বিষয়টা মানে কিভাবে ভাবলে, বা কবে ভাবলে, বা কেন ভাবলে, এটা যদি একটু বলো। এটা এটা আমার মানে এটা আমার মানে তুমি আমাকে প্রশ্ন করছো, আরো প্রশ্ন বা করবে, এবং প্রশ্ন মানে জর্জরিত করবে, এটা আমি ধরে নিয়ে এসেছি, এবং সেখান থেকে আমি নিজেকে সেভ করবো, আমি বাঁচাবো, সবটাই ঠিক আছে। কিন্তু এটা আমার তোমার কাছে খুব জানার ইচ্ছে, যে এই সাবজেক্টটা কেন, মানে ওয়াই দিস সাবজেক্ট। দাদা 2016-এ আমাদের এই ফিল্ডের একজন খুব স্বনামধন্য গবেষক, যার আমরা সকলে খুব বড় ফ্যান, তোমার যেমন গুরু পরাণ বাবু, তো আমার গুরু গৌরব তিওয়ারি। আমরা যাকে প্রত্যেকে মনে করি, যারা এই রিসার্চে আছি তারা মনে করি গৌরব তিওয়ারি হচ্ছে আমাদের এই ফিল্ডের ফাদার অফ দ্য ইন্ডিয়ান প্যারানর্মাল। গৌরব তিওয়ারি 2016-এ মারা যায়, রাইট? সেটা পরের ঘটনা। আমি আসার কারণটা বলি। তোমার বোন মানে অনিন্দিতা, আমার মিসেস, আমরা একটু অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম। অনিন্দিতা তখন আমাদের বিয়ে হয়নি, কথা চলছিল। অনিন্দিতার এক বান্ধবীর বাড়িতে, আমি প্রত্যেকটা ইন্টারভিউতে বলি কেন এই ফিল্ডে আসা, তুই ভালো করে যে প্রশ্নটা করে। 2016-এ তখন ওই বান্ধবী বাড়ি থেকে ফিরতে ফিরতে, মানে অনিন্দিতার বান্ধবী বাড়ি থেকে ফিরতে ফিরতে প্রায় 2:45 বেজে যায়। অনেকক্ষণ ধরে বলি চলে যা চলে যা, বাইক থাকে, দেখো আমরা বাইক চালাই, রাত্রিবেলা বাইক নিয়ে বেরিয়ে আমি জানি যে চলে আসবো। পলতায় আমার শ্বশুর বাড়ি, বান্ধবীর বাড়িও পলতায়। আমরা ফিরছিলাম পলতা থেকে, ব্যারাকপুরের দিকে খড়দা ঢুকবো। পলতা থেকে ব্যারাকপুরে খড়দা ঢুকবো। তা সেদিন আমি সত্যিকারে বলছি, সবার সামনেই বলছি, সেদিন কিন্তু আমরা কোন রকম পার্টিতে জলীয় বস্তু কিছু পান করি, ঠিক? কারণ অনেক সময় মানুষ বলতে পারে ওই কারণের জন্য হচ্ছে, আর পান করিনি। তো আসার সময় ব্যারাকপুরের ঠিক চিড়িয়ামোড় ক্রস করবো, চিড়িয়ামোড় ক্রস করে ঠিক মানে চিড়িয়ামোড় ক্রস করে যাওয়ার আগে গাজাগলি বলে একটি রাস্তা, গাজাগলি থেকে সোজা ঢুকেই ওখান থেকে রেজিস্ট্রি অফিস বলে, পুরোনো রেজিস্ট্রি অফিসের ওখান থেকে ব্যারাকপুর বিটি রোডে ওঠা যায়। আমি পুরোনো রেজিস্ট্রি অফিস ক্রস করবো, দূর থেকে দেখি একজন ওয়েল ড্রেস একজন অফিসার দাঁড়িয়ে, পুলিশ অফিসার, মানে হ্যাট পরা এরকম হয়, ব্যান্ড লাগানো, আর্মস রয়েছে। তো দূর থেকে দেখে বেরোয়েছে যে পেট্রোলিং গাড়ির অফিসার হবে। তো আমি দূর থেকে দাঁড়ানো, তো আমাকে হাত দেখায়, হাত দেখানোর সঙ্গে সঙ্গে আমি দাঁড়িয়ে যাই। দাঁড়াবার সঙ্গে সঙ্গে আমি বললাম কি স্যার, গাড়ি কাগজপত্র দেখবেন? বলছে না না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে না, রাত হয়ে গেছে তো আমি একটুখানি অমুক থানায় যাবো। থানার নাম আমি নিচ্ছি না, তোমাকে আমি অফ ক্যামেরায় বলবো, অনেকে জানে। ঠিক আছে স্যার, আমি তো ওর ওপর দিয়ে যাবো, আপনাকে নামিয়ে দেবো। তোমায় নামিয়ে দেবে? আজকালকার ছেলেরা তো ভালো। আর স্যার এটাই তো ভুল ধারণা, মানে হয় স্যার। আমার মনে হয় যে অফিসার আমার পিছনে বসে, দাদা ঠিক টিটাগড়ের আগে ঠিক এমআরসি হসপিটাল রয়েছে তালপুকুরের সামনে, ওখান থেকে উনি ওনার বলতে শুরু করলেন। ওনার নাম চক্রবর্তী, ওই থানার সেকেন্ড অফিসার। ওনার ছেলে আইআইটি খড়গপুরে পড়াশোনা করে। ওনার বাড়ি মেদিনীপুরের দিকে, ওনার বাড়ি এরকম মেদিনীপুরের দিকেই ওনার বাড়ি। ক্রস করছে ঠিক বড়মস্তানের কাছে, টিটাগড় বড়মস্তান, ব্রহ্মস্থান ছিল শব্দের অপভ্রংশ, এটা বড়মস্থান হয়েছে। বড়মস্থানের কাছে রাত্রিবেলা কি করে বলো তো, একটু রাত্রিবেলা হলে ওখানে লোকাল চ্যানেল ওয়ান ওয়ে করে দিয়ে ক্রিকেট খেলে আসতাম। তো আমি ক্রস করছি, দেখছি, আর আমার একটা খুব ভুল একটা আদাত আছে দাদা, কি বলতো, যদি আমার বাইকের পিছনে কেউ বসে, আমি বাইক চালাবার সময় পিছনে কথা বলতে যাই। তো আমি বলতে যাচ্ছি, দেখলাম ছেলেগুলো না আমাকে দেখছে। আমি একটু অবাকই হলাম, অতটা মাথায় নিই, রাত্রিবেলা ফিরতে হবে। দাদা আমি যে থানায় উনি নামেন বললো, তার অপোজিট সাইডে আমি নামাই। উনি দেখলাম আবার থানার সামনে রাত্রিবেলা তো একটুখানি দেখো যে থানার খোচররা, তারপর ওখানে যারা রাত্রিবেলা তুলে নিয়ে আসে তাদের গার্জেনরা সব থাকে। দেখলাম অফিসার ক্রস করে রাস্তা ক্রস করলো, ক্রস করে কি মনে হলো, উনি আবার আমার দিকে আসলো, এসে বললো যে আমার নাম তো আপনাকে বলেছি।
আমি এই থানার সেকেন্ড অফিসার, যদি কোনো অসুবিধা হয় আমার কাছে অবশ্যই চলে আসবেন, আমি আপনার হেল্প করবোই। তো আমি এলাম, ঠিক আছে, এলাম আমি পুলিশের কাছে কি, আমার কি লাগবে পুলিশের কাছে, আমি কিছু বলি না, ওকে স্যার থ্যাংক ইউ বলে আমিও বেরিয়ে চলে যাই। বাড়ি ঢুকি, ঘটনা শুরু হয় দাদা অক্টোবর মাসে। আচ্ছা। আমার বন্ধু রাজীব মাহাতো, তার পাশের বাড়ি একটু ওর দেওয়ালটা একটুখানি একটু বেশি চলে গেছিল পাশের জমিতে, গিয়ে পাশের লোক কি করেছে, গিয়ে থানায় গিয়ে, ওই থানায় গিয়ে একটা জিডি করে দেয়। তো ওকে ডেকে পাঠাতে আমাকে ফোন করে বলে, দেখ তোর সঙ্গে তো এত লোকের আলাপ, এরকম থানায় ডেকে পাঠিয়েছে, তোর কেউ চেনাশোনা আছে? মানে ভাই আমার তো ওই সময় এই এই কেউ চেনাশোনা নেই। তারপর মনে পড়লো, আরে বাবা চক্রবর্তী বাবু তো বলেছিলেন। হ্যাঁ দাঁড়া তুই দাঁড়া, আমি পুরোনো বাড়িতে থাকতাম, তোমাকে আস্তে আস্তে বলেছিলাম, ওখানে একজন কনস্টেবল থাকে, ওই থানারই পোস্টিং। আমি তাকে বলে, ভাই দেখ না অমুক চক্রবর্তী কি আছে? আমার মুখে দিকে তাকিয়ে, তুমি আর কি মারছো? তুমি আমাদের সঙ্গে আমার সঙ্গে কি চ্যাংরামি করছো? দাদা রানা দা, আমার ডাক নাম রানা। তাহলে মানে বলে দাঁড়াও, ফোন করলো, ফোন করে বললো দাদা শোনো। তখন বললো, দাদা আজ থেকে 18 মাস আগে ক্যানিং উনি লাস্ট পোস্টিং ছিল, ওখানে শর্ট আউট হয়, মারা যান। এবার তুমি এই ঘটনা তুমি বলছো না, এই ঘটনাটা আমাদের ওই ওই চত্বরে যার পেট্রোলিং গাড়ি আছে, যে ড্রাইভার আছে, সবার এক গল্প। আমি এটা 2016 ঘটনা বলছি দাদা। এবারে আমাকে যা যা ঘটনা বলেছে, ওরা ছেলে ফেলের নাম সব কটা সেম, সব এক। আমি এখনো দাদা এইটা হওয়ার পর অনেকে বলেছিল যে ভাই আমি যখন বলি তখন অনেকে বলেছিল বানানো গল্প। আমি তাহলে এত ঘটনা কি করে সত্যি হয়? ইভেন আমি একজন সাইকোলজিস্ট কনসাল্ট করেছিলাম, আমার এক বান্ধবী রয়েছে, উনি জেএনএম মেডিকেল কলেজের চিফ সাইকোলজিস্ট। উনি বলেছিলেন যে এত মানলাম তুই পুরোটা হ্যালুসিনেট করলি, তো এত ঘটনার সত্যতা বেরোলো কি করে? ঠিক এইটা হওয়ার পর আমার ব্রেনে একটা স্ট্রাইক করতে শুরু করলো। তাহলে আমি কি দেখলাম? করতে গিয়ে আলাপ হলো ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটির সেকেন্ড ইন কমান্ড মিস্টার ওয়াকারাজ। আমার বলতে এক তো আপত্তি নেই, রাজ ভাই, তখন রাজ স্যার বলতাম, এখন দাদা ভাইয়ের সম্পর্ক। রাজ স্যার আমাকে, রাজ ভাই আমাকে দেদার হেল্প করেছে, হেল্প করে ওনার পিডিএফ পাঠিয়েছিল, ওনার লেখা পিডিএফ গুলো পাঠিয়েছিল, দেখো তো মিলছে কিনা। এটা করতে গিয়ে পৃথিবীর সেরা দুজন গবেষকের সঙ্গে আলাপ হলো, একজন অ্যালেন টিলার আর একজন রব ডেমারেস্ট, একজন আমেরিকা, একজন অস্ট্রেলিয়া। দেখলাম ওনাদের যখন বললাম, তখন তো সব ফেসবুকে হতো দাদা, আমাদের উনি সেম ব্যাখ্যা, ওনার যে পিডিএফ গুলো পাঠালাম দেখলাম সেম ব্যাখ্যা। দাদা কেক লাগলো তখন ফিল্ডের করতে গিয়ে গড় থিওরির কথা জানলাম, তোমাকে যখন বলছিলাম গড় থিওরির কেস স্টাডি করতে গিয়ে, আইপিএস ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটির কেস স্টাডি করতে গিয়ে দেখলাম গড় থিওরির অভিজ্ঞতা সেম। এই থেকে আমার ফিল্ডে আসে। প্রথমে আমি দুটো টিম ছাড়ি, নিজের টিম ফাউন্ড করি। প্রথম যে টিমে ছিলাম সেটি বাটানগরের দিকে একটা টিম, তারপরে আরেকটা টিমে আসি, সে টিমের নাম না নেওয়াই ভালো, কারণ আমি বর্তমানে এই টিমে নেই। তো সেই টিম ছাড়ার পর সেকেন্ড টিমে আসি। তো সেকেন্ড টিমে আসার পর আজ প্রায় অলমোস্ট 11 বছর ধরে গবেষণা চলছে দাদা। 300+ কেসেস ইনভেস্টিগেট করেছি। ভারতবর্ষের 3টে প্রথম বড় কেস ইনভেস্টিগেট করেছি, একটা জোড়াবাগান ট্রাফিকার তুমি জানো, একটা রিসেন্টলি অভিনেতা রণজয় বিষ্ণুর কেস, আর একটা কাঁচরাপাড়া হন্টেড জিম, এটা অনেকে নেওয়ার চেষ্টা করেছিল কেসটি, সেই কেসটি আমি ইনভেস্টিগেট করি। চলছে দাদা, তারপরে তোমাকে তো আমি সবকিছু বলেছি। আমি তো ভীষণ ভয় পাই, এই তোমার কথায় আমার মনে পড়ে গেল, আমি এই বিষয়টা সত্যি খুব ভীতু। আমার মিসেস একদমই না, তোমার সঙ্গে আমি টেলিফোনে কথাও বলেছিলাম, তো ও নাকি বলেছিল তোমাকে যে আমি দেখতে চাই উজ্জ্বল দা, তুমি একটু আমাকে নিয়ে যাও, আমি খুব এটাকে চাক্ষুষ করতে চাই। আমি ভাই প্রচন্ড ভীতু, কারণ আমি এখনো একা কোথাও থাকতে পারি না। আমি প্রত্যেক বছর গুয়াহাটিতে যাই, ওদের অসমীয়া ছবি শুট করতে যাই। প্রতি বছরই আমি মোটামুটি যাই, কম বেশি একটা করে ছবি আমি করি, ভালো দীর্ঘ মানে 2013 থেকে আর কি। তো এবারে গুয়াহাটিতে গিয়ে কি করে ওরা, ধরে নাও যে একটা পাহাড়ি অঞ্চলে শুটিং হবে, তো সেখানে হোটেল সবকিছুই আছে। তো আমাকে দিয়েছে খুব সুন্দর হোটেল, তাদের সুইমিং পুল আছে, অমুক আছে তমুক আছে, সব আছে। কিন্তু ওরা আমাকে দেয়, কলকাতার থেকে এসছে আর্টিস্ট, একটা সুন্দর একটা সুইট রুম দেয় আর কি, সেখানে নাকি আমি একা থাকবো। তাহলে অসম্ভব, আমার পক্ষে হবে না ভাই। আমি তার পরবর্তী সময় থেকে আমি যেটা করতাম, কোনো টেকনিশিয়ানকে ডেকে নিতাম, এই তুই আমার সঙ্গে ঘুমবি। প্রথম দিকে যেটা হতো আমাকে তো একা দিয়েছি শুতে, বলে স্যার আপনি একাই
কোনো অসুবিধা হলে এই ফোন নাম্বার আছে, ফোন করবেন। আমি তো বলতেও পারছি না যে আমি কলকাতা থেকে গেছি, পাঠ করতে গেছি, ভূতের ভয় পাই। সারা রাত আমি সমস্ত লাইট জ্বালিয়ে রাখতাম, টিভি চালিয়ে রাখতাম, তাও কিছুতেই ঘুম আসতো না। দরজা ফাঁকা করে রাখতাম, আমাকে আলাদা রুম দিয়েছে। ভাবো, শুধু ঘড়ি দেখছি কখন ভোর হবে, কখন ভোর হবে, কখন আলো ফুটবে আর কি। পরের দিন এসে ওরা, सर आप सोए नहीं रात में? अरे नहीं नहीं बस ठीक है। बोला आपको देख के ऐसा लग रहा है आप सोए नहीं? हमने बिल्कुल ठीक है। কাজে আমি মানে অসম্ভব একটা কিরকম যেন আমার এটা মানে লাগে। এখনো আমি আমার মিসেস বা আমার একটি মেয়ে বিহু আর কি, শ্রীময়ী, তোরা অনেক সময় বেড়াতে টেড়াতে যায়, এদিক ওদিক ঘুরতে যায়, মামা বাড়িতে বেড়াতে যায়, তো আমার প্যালপিটেশন শুরু হয়েছে। তার মানে তো কবে আসবে, 3 দিন 4 দিন, এই মেরেছে। তার মানে 3 দিন 4 দিন আমাকে একা থাকতে হবে। আমি বন্ধু বান্ধব ডেকিনি। আমার এক পরিচালক বন্ধু আছে, স্বপন, স্ক্রিপ্ট রাইটার আর কি। আমি রিসেন্ট একটা ছবি করতে যাচ্ছি, রুদ্রাণী, ফুল লেন্থ ছবি। ওটা আমার প্রথম ফুল লেন্থ ছবি হতে চলেছে, আমি ডিরেক্ট করছি। তো ওকে ডেকে নিতে আমার বাড়িতে আয়, এসে আমার সঙ্গে ঘুমোবে। ও জানে, বলে ও আচ্ছা বুঝতে পেরেছি, তো ভয় টয় পাস আর কি। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার, এই জায়গাটার থেকে আমি এখনো পর্যন্ত আমি 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 বেরোতে পারিনি। এটা 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 আমার মানে কেন হয়, কি ব্যাপার, এটা এটা তোমার থেকে আমি একটু বিষয়টা আমি বুঝতে চাইছি আর কি। দাদা, প্রথম কথা বলি যে প্যারাসাইকোলজিস্ট তোমাকে এই ঘটনা বলি, এটা সাইকোলজির একটি পার্ট। সাইকোলজির একটি পার্ট কি, এই জন্য বলি তোমাকে যে ছোটবেলা থেকে না আমাদের মস্তিষ্কে বলে না যে বাবা এখানে যাবি না, পা ঝুলিয়ে বসবে, জুজুবুড়ি আছে। কিন্তু ছোটবেলা থেকে কিছু মানুষের মানে ব্রেনের হার্ডওয়্যারে না কিছু মানুষের এগুলো ঢুকে যায়। তোমার ক্ষেত্রে হয়তো সেটা কোনো সময় ছোটবেলা হয়ে যেটার ক্ষেত্রে তোমার এই প্যারা নর্মাল ব্যাপারটাকে নিয়ে একটি আলাদা ভয় রয়েছে। এটা সবার ক্ষেত্রে হয় না, আমিও ছিলাম। আমি এক সময়, তুমি তুমি যদি জিজ্ঞাসা করতে পারো যে চল তুমি এতগুলো কেস ইনভেস্ট করলে ভয় লাগে, তাহলে ভয় তো দাদা লেগেছে। ভয় সবার লাগে। একটা 400 বছরের পুরোনো বাড়িতে, ভাঙা বাড়িতে তুমি একা রয়েছে, একটা কেটোমিটার হাতে আর একটা পিআইআর মোশন সামনে, কেউ নেই। সেখানে যদি তোমার সামনে পিআইআর মোশনটা এমনি জ্বলে ওঠে দাদা, সেটা কি তোমার এখনো হয়? হ্যাঁ, কিছু ক্ষেত্রে তো ভয় থাকে। আচ্ছা, এখন কি হয়েছে দাদা বলো তো, এখন হয়েছে ব্যাপারটা যে বলে না যে না, ওইসব না হলে এখন মনে খুশি লাগে না। আচ্ছা, পিআর মোশন যদি না জ্বলে, ইএফ মিটারে যদি ফ্র্যাকচুয়েশন না আসে, তাহলে খুশি লাগে না। বা বু বাড়িতে যদি না আওয়াজ হয়, খুশি লাগে না। এখন ওটাই মনে হচ্ছে আমাদের পরম্পরা। তুমি বলো না তোমার নামে যেমন রোল ক্যামেরা অ্যাকশন, এটাই যেমন তোমার কাছে সব, আমার কাছে এই কমিউনিকেশনটাই হচ্ছে সব। আচ্ছা, তো মজা পাই এটাতে, গবেষণার একটা পার্ট। এখন ভয়টা অনেক কমেছে, এত বছর হয়ে গেছে, ভয়টা কমেছে। প্রথম প্রথম একটু ভয় লাগতো, এখন ভয় যেটা হচ্ছে সেটা হচ্ছে চোর ছাচড়ের ভয়। এই পুরোনো সব ক্লেম হন্টেড বাড়িগুলোতে বেশিরভাগই নেশাখোর গাঁজাখোরদের আড্ডা। কোথায় কি করে মেরে ঢেলে দিলে। আর এখানে এই বিষয়টা মানে তাদের অস্তিত্ব, এই অস্তিত্বটাকে তোমরা মানে কিভাবে দেখতে পাও, কিভাবে বুঝতে পারো, এইটা আমাকে একটু বুঝিয়ে বলবে? রাইট রাইট, এটা আমার জানার খুব মানে আগ্রহ। ঠিক ঠিক ঠিক, এই প্রশ্নটা কমনলি সবাই করে। আমি তোমাকে বলি, আমরা অস্তিত্বটা বোঝার জন্য চেষ্টা করি। কিছু কিছু ডিভাইস রয়েছে যেগুলো আইএসআই মার্কস। আমরা বিশ্বাস করি যেখানে স্পিরিট এনার্জি ম্যানিপুলেট করে, সেখানে ম্যাগনেটিক ফিল্ডের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের তারতম্য হয়। আচ্ছা, আমি আরেকটু খুলে বলি। ধরো এই জায়গার এখন যদি তুমি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড চেক করো, এখন হাই ম্যাগনেটিক ফিল্ড দেখাবে। কেন? এখানে এতগুলো লাইট জ্বলছে, যা এতগুলো মানে ম্যাগনেটিক ফিল্ড হাই। এখানে তোমাকে ইএমএফ মিটার আমি যদি দেখাই, এখন চড়া দেখায়, মেশিন লাল হয়ে যায়। আচ্ছা, এবারে ধরো এমন একটি হন্টেড বাড়িতে গেলাম, হন্টেড বাড়ি বললো, এমন একটি পুরোনো বাড়িতে গেলাম যেখানে কারেন্টের কোনো কানেকশন নেই, যেখানে আশেপাশে কোন রকম ভ্যাট নেই, যেখানে টক্সিক গ্যাসের জন্য এটা হয়, যেখানে কোনো ট্রান্সমিটার নেই, যেখান থেকে অনেক কারেন্টের ফ্ল্যাকচুয়েশন আসতে পারে, সেখানে যদি ওগুলো হয় দাদা, তার ব্যাখ্যা কি করে দেবো? তার ব্যাখ্যা তো তখন তো আমাদের ধরতে হয় যে কিছু ম্যাগনেটিক ফিল্ডে তারতম্য হচ্ছে। আমরা খোঁজার চেষ্টা করি। এই যে তোমাকে আরেকটু ক্লিয়ার করে বলি, সেই সময়টা মানে কি করে তোমরা ডিফাইন করো? রাইট, সেটাই বলি। কিছু ডিভাইস রয়েছে, আচ্ছা, কিছু বেসিক ডিভাইস রয়েছে, কিছু মডার্ন ডিভাইস রয়েছে। আমরা যে বেসিক ডিভাইসগুলো ইউজ করি সেগুলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মিটার। তোমাকে কেটোমিটার বললাম, কেটোমিটার বা ইএমএফ মিটার, দু রকম। কেটোমিটার ইএমএফ মিটার দু রকম হয়। একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিজিটাল মিটার, আর একটা হচ্ছে অ্যানালগ মিটার, যেটা কেটোমিটার বলে। এর কাজ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডকে বোঝানো।
ওই যে বললাম, স্পিরিট যেখানে ম্যানিপুলেট করে সেখানে ম্যাগনেটিক ফিল্ড থাকবেই, এনার্জি যেখানে ম্যানিপুলেট করে সেখানে ম্যাগনেটিক ফিল্ড হাই থাকবে, হাই বা লো হবে। আমরা চেষ্টা করি স্পিরিটকে ম্যানিপুলেট করা আচ্ছা ওই ডিভাইসের মাধ্যমে। তোমাকে একটু খুলে বলি, ধরো আমরা দুজনে কোথাও গেলাম কোনো হন্টেড বাড়িতে, সোকল হন্টেড বাড়িতে, সেখানে গিয়ে যে আমি কেটোমিটার বসাই বা ইএমএফ মিটার বসাই, এবার আমি যদি বলি যে ওখানে শূন্য দেখাচ্ছে, সেটাকে আপনি 5 করে দেখাতে পারবেন? বা ওখানে 2খানা আলো দেখাচ্ছে, ওটাকে আপনি 4খানা আলো করে দেখাতে পারবেন? যদি আমার কথার পর যদি ওখান থেকে ওই ডিভাইস গুলো তারতম্য হয়, যেগুলো পুরোটাই আইএসআই মার্কস, যেগুলো বিজ্ঞানের এক একটা কাজে ইউজ করে, শুধুমাত্র এটা কিন্তু আমরা সকল ভূত খুঁজতে ইউজ করি না, ভূত খোঁজা ব্যাপারটা বাজে কথা, মানে আমরা এনার্জি খোঁজার কাজে ব্যবহার করি না। ইএমএফ মিটার ক্ষেত্রে ইউজ হয় সিএসসি ইউজ করে, তাদের ম্যাগনেটিক ফিল্ড কোথাও কোনো ফ্ল্যাকচুয়েট করছে কিনা তার জন্য। আচ্ছা আচ্ছা, রাইট, ভালো করে বোঝার চেষ্টা করো। শুধুমাত্র আমরা ইউজ করছি না, ওটা কিন্তু যে কোনো ইলেকট্রিক সাপ্লাই বলো, যে কোনো বড় কারখানা বলো, তারা ইউজ করে কোনোদিন ম্যাগনেটিক ফিল্ড ফ্ল্যাকচুয়েট করছে কিনা আলাদা। তো সেখানে যদি ডিভাইসে যদি আমার কথার পর যদি ম্যাগনেটিক ফিল্ড ফ্ল্যাকচুয়েট করা বাড়া বা কমা শুরু হয়, তাহলে তার ব্যাখ্যা কি? ঠিক ঠিক ঠিক। আমি তোমাকে আরেকটু আমার জানতে ইচ্ছে হচ্ছে খুব, মানে দেখো আমি একটা ধরো তুমি আমাকে আজকে সকালবেলা ফোন করলে, এবার কি হয়, মানে আমাকে তুমি ফোন করলে বা ও ফোন করলো বা সে ফোন করলো, XYZ করলে না, তার একটা অবয়ব আমার সামনে ভেসে ওঠে। আচ্ছা, উজ্জ্বল, মানে দেখো তার মুখটা ভেসে উঠলো, তার ফিজিকটা ভেসে উঠলো, এরকম একটা হয় না, মানে যে করো ধরো তোমার মায়ের কথা তোমার মনে পড়লো, মা ধরো কোথাও গিয়েছেন, এখন মায়ের পুরো অবয়বটা ভেসে উঠলো। এই অবয়বটা কি তুমি কখনো এটা কি ওখানে দেখা যায়? কিছু কি ওটা দেখা যায়, বা তুমি কি দেখেছো তোমার জীবনে, যেটা নিয়ে তোমার এই দীর্ঘদিনের গবেষণা বা কিছু, এটা আমার খুব জানতে ইচ্ছা করে। অনেকে বলে না, এই তো মেট্রো রেলে দেখলাম ওই মানে ড্রাইভার বলছে আর কি, লাইনে সাদা একটা পরে চলে গেল, তারপরে ভ্যানিশ হয়ে গেল। আর এটা কি সত্যি হয়, বা তুমি কি এটার কখনো সম্মুখীন হয়েছো? প্রত্যেকটা কেসের ক্ষেত্রে তো দেখো, এই প্যারাসাইকোলজিতে 99.9% ক্ষেত্রে যেগুলো হয়ে থাকে পুরোটাই ম্যানমেড হয়, পুরোটাই আদার্স যে ওয়েদার রয়েছে তার জন্য হয়ে থাকে, বাজে ওয়্যারিং এর জন্য সেটা তুমি আমাকে বলেছিলে, লালবাজারের একটা কেসে তুমি আমাকে বলেছিলে, লালবাজারের একটা কেস, জোড়াবাড়ি ট্রাফিক কার্ডের কেসটা 1% যেটা হয়ে থাকে, যেটি যার ব্যাখ্যা আমরা পাই না, আমরা প্যারাসাইকোলজিস্টরা পাই না। তুমি যদি বলো যে চল তুমি ক্যামেরায় কোনো রকম কোন ক্যাপচার দেখেছো কিনা, আমি বলি এগুলো কিভাবে সম্ভব হয়? এরা তো এনার্জি, এরা আদার্স যে ডাস্ট পার্টিকেল থাকে বা অ্যাশ থাকে, সেগুলো থেকে একটা শেপ নেওয়ার চেষ্টা করে। এই যে আমরা বলি না সাদা চেহারা, অ্যাকচুয়ালি তারা কোন রকম শেপ নেওয়ার চেষ্টা করে, তারা সেটা জলেরও আকার হতে পারে। আচ্ছা, মানুষের কি এই বিষয়ে কোনো আদৌ কোনো ভীতি থাকা উচিত? মানে কোনো ক্ষতি সাধন হতে পারে বা কিছু একটা সমস্যা হতে পারে, সেরকম কিছু ভাবা উচিত? সেই ভেবে কি চলা উচিত? একদমই না, যে ভয়টা আমি পাই। একদমই নয়। তোমাকে আমি বলি, তাহলে তো 300+ কেসের ক্ষেত্রে এত বাড়িতে আমি গেছি, যে কোনো সময় তো ভূত আমাকে মেরে দিতে পারতো, আমাকে নোকের আছড় মারিয়ে আসবো। তাহলে আমি কি করে বলবো ভূত ক্ষতি করে? তবে আমি বলবো, আমি আজ প্যারাসাইকোলজিস্ট তোমাদের সবাইকে বলবো, যারা ভয় পাও, যত তুমি ভয় পাবে না তত তুমি লো হয়ে যাবে। আর এনার্জি কিন্তু এটাই চায়, এনার্জি চায় তোমার কাছ থেকে এনার্জি গেইন করে তার শক্তি বাড়ানো। তখন আমার চিত্ত দুর্বল হবে। তুমি যত ভয় পাবে তত কিন্তু এনার্জি তোমার কাছ থেকে এনার্জি গেইন করছে দাদা। তুমি যত স্ট্রং থাকবে তত কিন্তু এনার্জি গেইন করতে পারে না ওনারা। আমাদের ক্ষেত্রে কি হয়, এখন আমরা যাদের এতদিন ধরে গবেষণা করি তারা চেনে যে আমরা কি করতে এসেছি। আর প্রত্যেকটা ফিল্ডের একটি ওয়ার্ড আছে দাদা, এই তোমার ফিল্ডেও আছে অভিনয়, যে গিভ রেসপেক্ট গেট রেসপেক্ট। একদম। তুমি যত সম্মান দেবে আত্মাদের, স্পিরিটদের, এনার্জিদের, তার থেকে 10 ডবল সম্মান তারা তোমাকে ফিরিয়ে দেয়। এটা মাথায় রেখে আমাদের কাজ করতে হয়। যেখানে বলে দেয় যে না, বেশি সম্মান দিলে আমার মাথায় চড়ে বসবে না, একদমই না, সম্মান দেয় তারা। অ্যাজ এ গবেষক, অন্য গবেষকরা কি বলবে জানি না, যেই গবেষক আমাকে যদি প্রশ্ন করো, তুমি যত সম্মান দেবে 4 ডবল সম্মান তোমাকে ফিরিয়ে দেয়। আচ্ছা, এনার্জি আমি বলবো এনার্জি কোনোদিন আমার কোনো ক্ষতি করে। এখানে এই ক্ষেত্রে এই ধরনের এনার্জিকে সম্মানটা কিভাবে দিতে হয় বা কিভাবে দেওয়া উচিত? তোমার বাড়ি গেলাম, তোর বাবা মাকে খিস্তি করলাম, তোমার বৌদিকে গালাগাল করলাম, তোমার মেয়েকে একটা চড় মেরে দিলাম, ছেড়ে দেবে তুমি? কখনোই না। তুমি ওর বাড়িতে, পুরোনো বাড়িতে ওর বাড়িতে যাবে, ওর বাড়িতে গিয়ে ভাঙচুর করবে, ওকে যাতা বলবে, তোমাকে ছেড়ে দেবে?
উপর দিয়ে চাঙড় ভেঙে তোমার মাথায় ফেলে দেবে। দেখো তোমার যত আচ্ছা, ওনাকে তোমার বাড়িতে গিয়ে তোমাকে যেমন সম্মান করতে হবে, তার মা বাবাকে যেমন সম্মান করতে হবে, তারপরে আমি সম্মান পাবো। ঠিক ঠিক এদের ক্ষেত্রেও তাই। তুমি যত এদের সম্মান দেবে দাদা, তাদের বাড়িতে তুমি ঢুকছো, বোঝার চেষ্টা করো। তুমি এমন একটা জায়গায় ঢুকছো সেখানে তো তুমি একটা হাতে প্রদীপ পাচ্ছ, কিন্তু তুমি তাদের দেখতে পাচ্ছ না, তারা কিন্তু তোমাদের দেখতে পাচ্ছে দাদা। তারা কিন্তু তোমাকে ফিল করতে পারছে, সে তোমাকে ফিল করাবে, তাহলে কিন্তু তুমি দেখতে পাচ্ছ না। তুমি এমন একটা বিষয় নিয়ে কাজ করছো, এই বিষয়টা প্যারাসাইকোলজি, যে বিষয়টা খুব ডার্ক দাদা। ডার্ক সাবজেক্ট। ঠিক ঠিক ঠিক। যদি কানেক্ট করে দেয় তোমার সাথে দাদা, আমি বলবো নিউ কামারদের সবসময় এটা আমি বলি যে ফিল্ডে আসো, ভালো কথা, কিন্তু জেনে আসো। আমরা জানি তোর কি করে বেরাতে হয়। আমি আসলাম, কেটোমিটার নিলাম, একটা বাড়িতে চলে গেলাম, যদি কানেক্ট হয়ে যায় দাদা, তাহলে তারপর ওনারা কি করবে তাদের ওদের ব্যাপার। আচ্ছা, ওই যে বলছিল ভয় পাওয়া উচিত, কিরা ভয় তবেই পাওয়া উচিত যখন তুমি তাদের ঊর্ধ্বে না চলে যাও, যেখানে স্টপ বলবে সেখানেই থেমে যাও। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। ওদের ওপরে যেতে যাও না, বুঝেছো? এই হচ্ছে আর ব্যাখ্যা। দাদা এমন কোনো সময় হয়েছে আর যে কোনো এনার্জিকে ফিল করেছে শুট করতে গিয়ে? এনার্জিকে ফিল করতে, শুট করতে গিয়ে ফিল করেছি কি করিনি, যে কোনো এনার্জি হতে পারে, আমি পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জি বলবো না। যেমন এর আগে অমিতাভ দা এসেছিলেন, তুমি জানো তো অমিতাভ দা এসেছিলেন। অমিতাভ দা যেমন বলেছিল যে আমি বিশ্বাস করি যে আমার কাছে একটি পজিটিভ এনার্জি সবসময় একটা ঘিরে থাকে। তো তোমার ক্ষেত্রে কি এরকম কোনো সময় হয়েছে যে কোনো এনার্জি তোমাকে মনে হয়েছে, তুমি বুঝতে পারছো যে কিছু তোমার সঙ্গে আছে কিন্তু তুমি তাকে দেখতে পাচ্ছ না, বা কিছু? না, আমি 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 সেইভাবে সেরকম এখনো পর্যন্ত সেরকম কিছু মানে ঘটনা সেরকম আমি সম্মুখীন হইনি আর কি। Right. কিন্তু যেটা হয়, মানে আমার কাজের ক্ষেত্রে যেটা হয়, কোনো একটা জায়গায় কোনো একটা ধরো কোনো একটা চরিত্র করতে গেছি, যেই সিনটা করছি, সিনটা আমি আমার মতন করে আমি দিতে চাইছি কিন্তু দিতে পারছি না, দিতে চাইছি কিন্তু দিতে পারছি না। ধরো 2বার 3বার 4বার 5বার এনজি হচ্ছে, আমি আবার শটটা দিতে চাইছি। তখন না আমি যেটা করি, একটা ব্রেক চেয়ে নিই, 2 মিনিট 4 মিনিট 5 মিনিট ব্রেক চেয়ে নিই। এরকম আমার একটা সিরিয়াল, আমার নামটা মনে পড়ছে না সেরকম, সেও বেশ প্রথম সারির পরিচালক, আমার কিছুই মনে পড়ছে না, সেটা আমরা ফেস করেছি। তো আমি বললাম দাদা আমাকে 5টা মিনিট ব্রেক দাও। তো আমি মেকআপ রুমে গেলাম, আমি বসলাম, একজন এসে বললো চা খাবে, না হলো হ্যাঁ একটা চা দিয়ে দাও। চা খেতে 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 তখন আমি রিয়ালাইজ করতে পারলাম যে কোথাও না আমাকে টেনে ধরছে, কোথাও মনে হচ্ছে, মানে দেখো আমাদের না সবসময় শরীরে মানে অনেকগুলো উৎকণ্ঠা কাজ করে, ওই উৎকণ্ঠাগুলো না ঘাপটি মেরে থাকে। যেই দেখবে আমি দুর্বল, কোনো না কোনো জায়গায় একটা দুর্বল, ও না তখন একদম খপ করে ধরবে আর কি, হাঁটুতে ধরতে পারে, আমার কাঁধে মানে শোল্ডারে ধরবে, আমার হিপ মাসেলে ধরবে, আমার কাফ মাসেলে ধরবে। তো সেরকম আমি একটা ঈশ্বরে বিশ্বাসী আবার বিশ্বাসী না, আমি ইউনিভার্স মানি, আমি কোথাও একটা ডিভাইন একটা পাওয়ার, এটাকে আমি খুব শ্রদ্ধা করি, কিন্তু সেটার ঊর্ধ্বে গিয়ে আমি কোনোদিন সেই বিশ্বাসটা আমার আসেনি যে একে, কারণ কি আমি সত্যি কথা বলতে আমার সঙ্গে অনেকে নাও মিলতে পারে, ঈশ্বর তো আমি জীবনে কোনোদিন দর্শন করিনি, আমি আমার মতন করে ব্যাখ্যা করিনি আর কি। আমি যদি মনে করি একটা পাথরকে, যেটা এটা আমার কাছে একটা পাওয়ার, এটাকে আমি বিশ্বাস করবো, এটা আমাকে অনেক কিছু দেবে, মানসিক ভাবে অনেক কিছু দেবে, এটাকে যদি আমি ঈশ্বর ভাবি, এটাকে যদি আমি গড ভাবি, এটাকে যদি আমি কোথাও একটা ইনভিজিবল পাওয়ার ভাবি, আমি দেখেছি তাতে করে আমি অনেক উপকার পাই। তো ওখানে বসে থাকতে 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 আমি একটা অ্যাস্ট্রে দেখি, ওখানে আমার খেয়াল পড়ে টেবিলের উপরে অ্যাস্ট্রে রাখা। তো ওই অ্যাস্ট্রেটা আমি আমার ইচ্ছের বিরুদ্ধে, আমি চাইও নি সেটা, অদ্ভুতভাবে না আমার হাতটা চলে গেল অ্যাস্ট্রেটার মধ্যে, অ্যাস্ট্রেটা আমি নিলাম, তাকে আমি প্রশ্ন করলাম যে আজকে আমি এই জায়গাটা আমি ঠিকঠাক ভাবে দিতে পারছি না কেন, একটা ভাইটাল সিন আমি দিতে পারছি না কেন, কেন ওয়াই? আমি না নিজের থেকে, আমি ভেতর থেকে আমি না শাউট করে উঠি যে ওয়াই। ওটা এত জোরে করেছিলাম, বাইরে থেকে দরজাটা মানে না নক করেই ঢুকে যায়, এটা মানে থাকে না আর কি, যে যে ওয়াই,
এবার তো বাড়ি থেকে বুঝতে পারবে না যে দাদা এইভাবে কেন করলো। স্ক্রিপ্ট পড়ি আমরা, অনেক সময় পড়ি, তার একটা বিষয় থাকে আর কি। তা এরকম একটা মানে যেটার সঙ্গে যায় না, যে দাদা ওভাবে শাউট করলো, এসে বললো দাদা কোনো সমস্যা কিছু হয়েছে? আমি না তখনও ওটা ধরে হাতে, আমার অ্যাস্ট্রেটা ধরা, আমি কাঁপছি ওখানে। তো দেখলাম আমার হাত, মানে আমার হাতটা অবশ ধরনের একটা কিছু হয়ে গেল আর কি। আমার ট্রান্সের মধ্যে ছিলাম। না না ঠিক আছে, তুমি কি যাবে শটে, এখন যাবে? নেক্সট আমি শটে গেলাম, একটাই টেক, 1.5 মিনিটের সিন ছিল, 1 মিনিট 38 না কত সেকেন্ডের একটা সিন ছিল, একটাই টেক। এবং সেই সিনটা করে আমার পুরো প্রজেক্টটা মনে পড়ছে না, পুরো ইউনিট দাঁড়িয়ে ক্ল্যাপ দিল। এটাকে আমি কি আজও এটার ব্যাখ্যা আমি খুঁজে পাইনি, যে আমার অন দা ফ্লোর কি হয়েছিল, আমার অফ ক্যামেরা আমার গ্রিন রুমে কি হলো, তারপরে যে আমি ফ্লোরে গেলাম, সেটে গেলাম, তারপরে কি এমন হলো যে মানে একটা টেকে ওকে হলো এবং পুরো ইউনিট দাঁড়িয়ে আমার জন্য ক্ল্যাপ দিল। এটার আমি ব্যাখ্যা আমি পাইনি। আমার এই কারণেই তোমার কাছে বলা, যেহেতু তুমি এই বিষয় নিয়ে কাজ করছো, যেটা এমন কি হতে পারে যার কারণে এটা হতো। এটা তোমার কাছে আমার একটা প্রশ্ন ওই ঘটনার থেকে আর কি। এটি এটি তোমাকে একটু সাইকোলজি ভাগ নিয়ে বলি। প্যারাসাইকোলজি দুটো পার্ট নিয়ে চলে, একটা সাইকোলজি, একটা প্যারাসাইকোলজি নিয়ে। তো সাইকোলজির পার্ট নিয়ে তোমাকে বলি। দেখো, মানুষের তো প্রত্যেকটা মানুষ তো প্রচন্ড জেদি। প্রত্যেকটা মানুষের জেদ রয়েছে, কাজের প্রতি নিষ্ঠা রয়েছে। যেমন আমার কাজের প্রতি নিষ্ঠা রয়েছে, তোমার কাজের প্রতি নিষ্ঠা রয়েছে। ওই কাজটি তোমার মনে হয়েছিল সেই সময় নামানোর খুব দরকার, প্রডিউসার টাকা লাগাচ্ছে মানে সেটা অনেক বড় ব্যাপার হয়, টাকা লাগানো মানে। তো হয়তো তোমার ব্রেনের আনকনসিয়াস মাইন্ডে হয়তো সেই জিনিসটি ঢুকে গেছিল যে আমাকে নামাতেই হবে। কেননা আমি সবসময় বলি যে, অনেকে বলে যে ভূত তো আমি দেখতে পাই না, তোমার ইন্টেনশন মিলবে তবে তো। হয়তো সেই সময় হয়তো ওই অ্যাস্ট্রেটার হয়তো এমন কোনো ইন্টেনশনে মিল খেয়েছে তোমার সাথে, সে তো জ্বর বস্তু, সে তো বস্তু, তার তো কোনো প্রাণ নেই, ইন্টেনশনে মিল খেয়েছে হয়তো। যদি তোমার সঙ্গে তোমার মনে হয়েছে যে এই কাজটি না নেবে যেতে পারে, ব্রেনের কনসিয়াস মাইন্ডে, আমার হাতটা চলে গেল টেবিলের উপর, আমার জাস্ট হাতটা চলে গেল। অনেক জিনিসই তো ছিল, আমার মোবাইল ছিল, ওটা কেন, আমার স্ক্রিপ্ট ছিল, জলের বোতল ছিল, এটা ছিল সেটা ছিল, আমার অটোমেটিক্যালি ওগুলোকে সরিয়ে মানে একদম ডিরেক্ট ওটার মধ্যে আমার হাতটা চলে গেল। ওই যে বললাম, আনকনসিয়াস মাইন্ডে তোমার এতটাই তুমি পিছিয়ে গেছিলে, মানে চেষ্টা করছিলে কাজটা নামাতে হবে, সেটা কিন্তু হতে পারে। প্যারাসাইকোলজি হতে পারে তো কোনো এনার্জির সঙ্গে তোমার হয়তো ইন্টেনশনে মিল খেয়ে গেছিল, সেটি হয়তো তোমার ওই ক্ষেত্রে তোমার সঙ্গে তারা ছিল বলে সেটাকে তোমার কাটিয়ে দিয়েছে, হতে পারে। এক্স্যাক্টলি। তুমি একটি থিয়েটারে আমাকে ইনভাইট করেছিলে, হ্যাঁ, নাম পরশমণি। অসাধারণ দক্ষ অভিনয় তোমার। ওই চেল্লানোটা আমার এখনো মনে আছে, যেটা তোমাকে আমি ফোন করে বলেছিলাম দাদা তুমি কি করেছো, আমার নিজের ভয় লেগে গেছিল। তোমার থিয়েটার দলের নাম হচ্ছে গ্রিন রুম, বেলঘরিয়া গ্রিন রুম, রাইট? যদি তাদের সম্বন্ধে বা তার সম্বন্ধে কিছু বলো। এই বেলঘরিয়া গ্রিন রুম অ্যাকচুয়ালি তার আগে এই দলটার বয়স হচ্ছে, বেলঘরিয়া গ্রিন রুমের বয়স 1 বছর 3 মাস মোটামুটি। হ্যাঁ, 1 বছর 3 মাস। তার আগে একটি দলের আমরা ফরমেশন করেছিলাম, যে কোনো একটা দল থেকে আমি ভেঙে বেরিয়ে এসে, অনেক কারণ আছে, তা সেই ছেলেমেয়েরা মিলেই দলটা করেছিলাম। তো সেই ব্যানারেও আমি নামিয়েছিলাম পরশমণি। একটি শো হয়েছিল, যেটা তুমি দেখোনি, তুমি সেকেন্ড শোটা দেখেছো অন্য টিমের, মানে আমাদের নতুন টিমের আর কি। সেই প্রোডাকশনটাও ম্যাসিভ হিট হয়েছিল, তাতে আমি অভিনয় করিনি। তাতে যারা যেই মেম্বাররা অভিনয় করেছিল প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো অভিনয় করেছিল, যাদের নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে। সুকান্ত বলে একটি ছেলে, লাবণী ওখানে ছিল, গবুদা ছিলেন, মানে অনুপদা, রাকেশ বলে একটি ছেলে, ওরাও ওদের দিয়ে আমি পরশমণি প্রোডাকশনটা নামিয়েছিলাম। তো ওটা আমারই ডিরেকশন ছিল। তো তারপরে যে কোনো কারণেই হোক ওই দলটা আর কন্টিনিউ করা হয়নি। তারপরে যে আমি নতুন দলটা করলাম, শক্তিদা বলে একজন ছিলেন, ভিলেনের চরিত্রটা করেছিলেন, বেশ ভালো, বেশ সাবলীল অভিনেতা।
তো ভালো সাড়াও পেয়েছিলাম এবং প্যাকড হল ছিল। তো তারপরে পরবর্তী সময়ে যখন আমরা বেলগুড়িয়া গ্রিন রুম করলাম, আমরা একই নাটক করি। তো আমরা আমার দলের এখন বর্তমান সেক্রেটারি শান্তনু মৈত্র, শান্তনু আছে, নবনীতা আছে। আমাদের দলে এখনকার মধ্যে যারা আছে সুরজিৎ, রানা, রঞ্জিত, জ্যোতিকা বন্দ্যোপাধ্যায়, জ্যোতিকা, এরকম আরো অন্যান্য মেম্বাররা আছে। তো আমরা সেম প্রোডাকশন না ভাই পরশমণি, যেটা তুমি দেখতে গিয়েছিলে নজরুল মঞ্চে, এবং যেটা আমরা পেয়ে ধন্য হয়েছিলাম পরান্দাকে। পরান্দাকে আমি বলি যে এরকম এই ব্যাপার, তুমি যদি একটু আসো তাহলে আমার খুব ভালো হয়। এবং ওই পরান্দার কথা বারবার একটা কারণেই আসে আর কি। তো শোয়ের দিন আমাকে সকালবেলা ফোন করে বললো যে শিবু, আমার শরীরটা খুবই ডাউন ছিল আর কি, তো অনেকবার যাতায়াত হয়েছে, তাহলে তবু বিকেলের দিকে যদি বলে, তুই তো স্বার্থপরের মতো কথা বলছিস, তাহলে তুই চাস যে বিকেলের দিকে আমি ঠিক হয়ে যাই, পরে আবার অসুস্থ হয়ে গেল, তোর কোনো ব্যাপার না। তো যাই হোক, দাদা ঠিক সময় গিয়েছিলেন এবং পুরো প্রোডাকশনটা দেখলো, এবং এই টিম নিয়ে মঞ্চে উঠে দাদার মতন বক্তব্য রাখলেন, নাটকটাকে বিশ্লেষণ করলেন, এবং উপরি পাওনা ছিল দর্শক অনুরোধে দাদার একটি গান। পুরাতনী গান তো অসাধারণ করেন মানুষটি, এবং তাতে আমি একটি চরিত্র করেছিলাম। আমি ইনফ্যাক্ট পরিচালনা করলে অভিনয় করি না, কারণ বিশেষ করে একটা থিয়েটার পরিচালনা করলে অনেকগুলো কাজ থাকে, ব্যাক স্টেজ অনেকগুলো কাজ থাকে। আমার লাইটটা ঠিক মতন হচ্ছে কিনা, মঞ্চটা ঠিকঠাক মতন সাজানো হয়েছিল কিনা, বা কোনো রকম কোনো গন্ডগোল হচ্ছে কিনা, আর্টিস্টদের মেকআপটা ঠিক আছে কিনা, সবাই ঠিকঠাক মতন ঢুকছে কিনা, মিউজিকটা ঠিকঠাক মতন নিচ্ছে কিনা, লাইট প্রপারলি নিচ্ছে কিনা, এই সমস্ত ব্যাপার থাকে। কিন্তু তবুও আমাকে এই রোলটি করতে হয়েছিল। সেই রোলটি তুমি হয়তো দেখেছো, মানে কটকালি হচ্ছে, এই নাটকটি অনেক পুরনো নাটক, বেলগুড়িয়া গ্রিন রুম এটা আবার করলো আর কি, অভূতপূর্ব সাড়া পেয়েছিলাম। তো আমার চরিত্রটা ছিল কটকালির চরিত্র আর কি। কটকালি হচ্ছে সেই সময় কলকাতার এটি চিটার লোক, যে সমস্তটা শ্রেষ্ঠ সব করে দেয় আর কি। কারো এটা হয়নি, ঠিক আছে আমি এ করে দেবো, অমুক হয়নি, এটা করে দেবে। তো এরকমই একজন তার খপ্পরে পড়ে, সে ব্যাংক কর্মচারী, সে এবং তাকে বলেছিল যে আমাকে কলকাতা শহরে সবকিছু পাওয়া যায়, কিন্তু একটা বাড়ি ভাড়া পাওয়া যায় না। বলে কেন? বলে যে বাড়িতেই যাই, বলে যে আপনার ফ্যামিলি না হলে দেবো না। কিন্তু ওই ব্যাংক কর্মচারীর ফ্যামিলি ছিল না। তখন এই কটকালি বলে যে ঠিক আছে, ফ্যামিলি আপনার আমি সেট করে দেবো। বলে মানে ফ্যামিলি সেট করবে? বলে কি বলছেন, রাইটার্স বিল্ডিং বিক্রি করেছি 4 বার, 5 বার গড়ের মাঠের জমি, 3 বার ভিক্টোরিয়া মেমোরিয়াল, এত গুণ যাচ্ছে, আপনার ফ্যামিলি সেট করতে পারবেন না? পারবে না? আর বাড়িওয়ালাকে কি বলুন, আপনার ফ্যামিলি সেট করে দেবে আর কি। সে তার মতন একটা করে ফ্যামিলি সাজিয়ে ওই ব্যাংক কর্মচারীকে তার ছেলে করে। কলকাতা শহরে একটি দেহ পসারিনী মহিলা, তাকে তার বোন বানিয়ে দেয়। আরেকটি চোর বুড়ি, সে মানে চুরি করে, বাসনপত্র চুরি করে, জামা কাপড় চুরি করে, তাকে তার মা বানিয়ে দেয়। করে একটা ফ্যামিলি সেট করে করতে তারা না তাদের ওই সত্তাগুলো থেকে বেরিয়ে এসে একটা মানে আবদ্ধ একটা ফ্যামিলি বন্ধনে একটা জড়িয়ে পড়ে আর কি। তারা সেই মানুষগুলো, সেই অন্ধকার জগতের মানুষগুলো, মানে সোসাইটির মূল স্রোতে তারা ফিরে আসে আর কি। সেরকমই একটা জায়গা ছিল আর কি। ওদেরকে কন্ট্রাক্ট করে এনেছিল, যে ব্যাংক কর্মচারী যাকে ছেলে বানিয়ে এনেছিল, বলে ঠিক আছে তুমি আমাকে 30,000 টাকা দিয়ে, আমার তো একটা প্রফেশনাল চার্জ আছে। সেই 30,000 টাকার মধ্যে দিয়ে যাকে মা সাজিয়ে এনেছিলাম তাকে দিয়েছিলাম 5,000, যে দেহ পসারিনী মেয়েটি, মানে যাকে বোন সাজিয়ে এনেছিলাম তাকে দিয়েছিলাম 5, বাদ বাকি 20,000 টাকা হচ্ছে আমার কমিশন। তো একটা সময় একটা সিন খুব মনে পড়ছে আর কি, জাস্ট শেয়ার করছি আর কি। তো একটা সময় ওদের আর ওটা আর ভালো লাগছে না। চোর বুড়ি, সে চুরি করবে, জেল খাটবে, জেল থেকে বেরোবে, আবার চুরি করবে, এই লাইফটা তার প্রিয়। তাকেও ধমকেছি যে তাহলে টাকাটা ফেরত দিয়ে যাও। না মানে এখন কোথায় দেবো, এতগুলো টাকা কি করে দেবো? না তোমার তো 1 মাস মা হয়ে তোমাকে থাকতে বলেছিলাম, 5,000 টাকা পেয়েছিলে, তাদের সেটা তোমার সহ্য হলো না, চলে যাচ্ছে, যাও টাকাটা ফেরত দিয়ে যাও। তাকে বুঝিয়েছি। একটা সময় দেখা যাচ্ছে যে যাকে আমার মেয়ে সাজিয়ে এনেছিলাম, অর্থাৎ ওই ছেলেটির বোন, সে রাতের অন্ধকারে পালিয়ে যাচ্ছে আর কি। একটা ইন্টারভেলের দৃশ্য, আমার খুব ভালো লাগার দৃশ্যগুলোর মধ্যে একটা দৃশ্য আর কি। এবার সে গুটি গুটি পায়ে বেরিয়ে যাচ্ছে,
তখন কটকালি গিয়ে ঢুকলো, বাইরের দরজা খুলো না, চোর আসতে পারে। চমকে ওঠে, কে? আমি কটকালি। আপনি এত রাতে জেগে? পাহারা দিচ্ছিলাম যাতে বাইরের লোক ভেতরে না আসতে পারে, ভেতরের লোক বাইরে না যেতে পারে, এতে আপনার লাভ। নগদ 30,000 টাকা পেয়েছি, তার থেকে তোমাকে 5, চারুকে 5, বাদ বাকি 20 আমার সহজ হিসেব। না, আমার এত টাকা চাই না, এই নিন আমার টাকা, আমি চলে যেতে চাই। এখানে ঢোকার রাস্তা আছে, বেরোনোর রাস্তা খুব কঠিন। না, আমি চলে যেতে পারি, অসহ্য, চলে যেতে চাই। অসহ্য এই যন্ত্রণা, যা নয় তাই নিজেকে সাজিয়ে রাখা। এর থেকে আমার ঘরের মাঠে এসপ্ল্যানেডের জীবন অনেক অনেক ভালো। আমি তোমাকে শেষবারের মতন বলছি, ডুগডুগি, ঘরে চলে যাও। তার নাম দিয়েছিলাম একটা, মানে নামটা ফট করে চলে এলো আর কি। তো বাড়িওয়ালা এসে জিজ্ঞেস করছে যে এটা আপনার মাইয়া? বলে হ্যাঁ। কি নাম? বলে ডুগডুগি। ডুগডুগি, অদ্ভুত নাম, আদর করে রেখেছি, ভালো না? আসলে ও ছোটবেলায় খুব ভালো ওই ডুগডুগি বাজাতে পারতো, তাই সোহাগ করে নাম রেখেছি ডুগডুগি। আচ্ছা, তা আপনার বউয়ের নাম কি? আমার বউয়ের নাম দিয়ে মানে চারুলতা। বলে চারুলতা, বাহ, বেশ সুন্দর নাম। বেশ সুন্দর মানে? বলে এই নামটা আপনি কোত্থেকে রাখলেন? না মানে আস্তে আস্তে দেখলাম যে ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে কলকাতায়, তা সত্যজিৎ বাবুর পুরোনো একটা ছবি লেগেছে, তার নাম হচ্ছে চারুলতা, তো ওটার সঙ্গে ম্যাচ করে রেখে দিলাম। এই লোকটা এই টাইপের লোক আর কি, যখন তখন যা কিছু করে ঠরে যায় আর কি। তো বলছে, বা আপনার বইয়ের নামটা তো বেশ, দেখতেও তো কি সুন্দর, মানে এতটা বয়স হয়েছে বোঝনই যায় না, পরের বইয়ের দিকে নজরটা নাই বা দিলেন? নজর দিলাম কথা। এরকম চলতে থাকে, এত আলটিমেটলি মেয়েটা পালিয়ে যেতে চায়। তো মেয়েটাকে আমি তখন বলি যে এখানে ঢোকার রাস্তা আছে, বেরোনোর রাস্তা খুব কঠিন। তা তখন মেয়েটাকে আমি একবার থ্রেট করি যে আমাকে দিয়ে সিন ক্রিয়েট করিও না, এখন সব দিকটাই শান্ত, নিশ্চুপ, মাঝরাত, পালিয়ে যাওয়ার চেষ্টা করো না, যতদিন তোমার সঙ্গে আমার কন্ট্রাক্ট থেকে যাও, নাহলে কিন্তু আমার ভয়ঙ্কর রূপটা তুমি দেখোনি, তুমি দেখতে চেও না, আমাকে বাধ্য করো না। তবুও যখন চলে যেতে চায়, ওর ঘেটিটা ধরে নে আমি ওখানে বসাই তুলের মধ্যে। চলে যাবি? হ্যাঁ, চলে যাবি? কি ভেবেছিস আমার নাম কটকালি? তোকে তোকে খুন করে বিক্রি করে দিয়ে আসবো, রাস্তার ধারে তোর দেহ পচা লাশ পাওয়া যাবে। হ্যাঁ, তুই বুঝতে পারছিস না তোর কি হাল করব। ঘরের মাঠে জমি খুললে এখনো তোর মতন অনেক দেহ পসারিনীর দেহ পাওয়া যাবে, তাতে করে বুঝতে পারবে লোকে দেখে যে ও কটকালি কি ভয়ঙ্কর হতে পারে। বল 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 বল, যাবি 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 যাবি? না, আমাকে বাবা বলে ডাকবি? বল না, চিৎকার চেঁচামেচি করছে, এই করছে সেই করছে। হ্যাঁ, লাগছে মা, লাগছে মা, লাগছে। হ্যাঁ, মা 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 বলেছিস, এবার বল আমাকে, বল বাবা, বল বাবা, বল বাবা, বল বল বাবা, বাবা বাবা বাবা। হ্যাঁ, বাবা, 1 মাসের বাবা, কথাটা মাথায় রাখিস। যা চারু, ওকে ভেতরে নিয়ে যা। কাল সকাল হলে যাতে কেউ বুঝতে না পারে কালীচরণ কি চরম অবাধ্যতার জন্য মেঘে চরম শাস্তি দিয়েছে। জানিয়ে যা। এবার ওকে নিয়ে চলে গেল। যাকে ছেলে সাজিয়ে এনেছে সে হঠাৎ করে আমাকে সে চেস করবে। আপনি মানুষ? না, আমি মানুষ নই। একদা আমি মানুষ ছিলাম, টাইম। এখন মানুষের দেহে একটা পশু তুমি দেখতে পেলে না? এইভাবে আমি লোক ঠকাতে চাই না। কি বললে? লোক ঠকাতে? হ্যাঁ, আর যখন তোমাকে ঘরটা পাইয়ে দিলাম তখন তোমার একবার মনে হয়নি না আপনি মানুষ নই? না, আমি মানুষ নই, কিন্তু একদা আমি মানুষ ছিল। কিসের শব্দ? বেল বাজছে, ঘন্টা বাজছে। কিসের শব্দ? মন্দিরের ঘন্টা। ছেলেটি বলছে। আবার কিসের শব্দ পাচ্ছি? ঢাক বাজছে। কেন 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 ঢাক বাজছে কেন? কালী পুজো। হ্যাঁ হ্যাঁ, কালী পুজো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালী পুজো। কালী পুজোয় পাঠা বলি হয়, তখন তার নিজের সত্তাটা বেরিয়ে আসছে আর কি। পাঠা বলি হয়। এই যে হাড়ি কাঠটা দেখছো, তাতে পাঠাগুলো মাথা আস্তে আস্তে নেমে আসছে। আমাদের আমাদের সবার পাঠা বলি হবে। আমি, তুমি, চারু, ডুগডুগি, হাড়ি কাঠে এক এক করে পাঠাগুলো পড়বে, ওপর থেকে খাড়াটা নেমে আসবে, আর আমাদের সবার পাঠা বলি হবে, বলিদান হবে। বলিদান, বলিদান, বলিদান। এই করে কার্টেনটা পড়ে। এটা হচ্ছে পরশমণির একটা সিকোয়েন্স। আমার খুব ইচ্ছে হলো যে
যদি আমি আমার এই এক্সপিরিয়েন্সটাকে ছোট করে শেয়ার করি। এটা সত্যি যদি তোমার ভালো লাগে, যদি চ্যানেলে যারা দর্শক যারা দেখবেন ভালো লাগে, এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, এগুলো শেয়ার করার একটা উদ্দেশ্য। এখানে হয়তো সেরকম লাইট নেই, সেট নেই, মেকআপ নেই, আমার পোশাক নেই, তবুও আমি চাই মানুষকে মানে আপনারা থিয়েটার মুখী হোক, থিয়েটারে যান, মানুষকে উদ্বুদ্ধ করুন। থিয়েটারের মধ্যে না অনেক কিছু লুকিয়ে আছে। আমাকে অনেক কিছু অনেকে প্রশ্ন করে যে অভিনয়ের জন্য কি করতে হবে। 3টে জিনিস করতে হয়। 1 নম্বর থিয়েটার, 2 নম্বর থিয়েটার, 3 নম্বর থিয়েটার। এর বাইরে কিচ্ছু নেই, কোনো পথ নেই, এছাড়া কোনো পথ নেই। প্রফেশনালিজম কাকে বলে আপনারা বুঝতে পারছেন তো? পাশে যিনি বসে আছেন আপনাদের এমন কিছু করে দেখালো, সেটি হয়তো উনি বলেই সম্ভব। শোটি আমি বলবো, অবশ্যই বলবো, যদি শোটি আবার কোথাও আসে, কোথাও মঞ্চস্থ হয়, অবশ্যই দেখবেন। আমার দেখা, আমি থিয়েটার খুব কম দেখি, মানে সত্যি আমি কম দেখি, মানে আমার দেখা হয় না কাজের চাপে, হয়তো নানা রকম চাপে। সেটাতে আমাকে ওনার ওই পরশমণি থিয়েটারটিতে আমন্ত্রণ জানিয়েছিল। এক কথায় অসাধারণ। বাদ বাকিটা আপনারা দেখলেন, আপনারা এটি দেখলেই বুঝতে পারবেন কেন আমি বলছি যে অসাধারণ অসাধারণ অসাধারণ। এই পরশমণির শো আবার হবে, এবং আবার এর মধ্যে পরশমণির শো আমরা নামাচ্ছি। আর ভেরি রিসেন্ট আরেকটা প্রোডাকশনে আমরা হাত দিয়েছি, সেটা ছবি কিছু আসার কথা ছিল দাদা, শুনছি সেটা সম্বন্ধে একটু কিছু। হ্যাঁ, ছবিটা আমি তোমাকে বলছি। আর থিয়েটারের আরেকটা বিষয় আমি ছোট করে বলি, সেটা হচ্ছে যে পরান্দা একটি নাটক দিয়েছেন, পরাণ বন্দ্যোপাধ্যায়। পরান্দা ওই নাটকটি নিজে করবেন বলে ভেবেছিলেন, তো পরান্দার কাছে আমি একটা নাটক চেয়েছিলাম যে দাদা তোমার লেখে একটা নাটক করতে চাই আর কি। তা পরান্দা একটি ফুল লেন্থ স্ক্রিপ্ট আমাকে দিয়েছে। নাটকটির নাম সকাল 3টে। তো নামটা শোনার পরেই আমরা তো সকাল 7টা জানি, সকাল 6টা জানি, সকাল 10টা জানি, রাত 8টা জানি, সকাল 3টে। তো অদ্ভুত একটা নাম, মানে 3টে সকালের বিশেষ কিছু ঘটনা নিয়ে এই নাটকটি। পরাণ বন্দ্যোপাধ্যায়ের লেখা নাটক, আমাদের বেলগুড়িয়া গ্রিন রুম ওটা খুব তাড়াতাড়ি মঞ্চস্থ করতে চলেছে। এই পডকাস্টের মাধ্যমেই যারা জানলেন, এবং পরবর্তী সময়ে জানবেন। আমি সবার কাছে হাত জোড় করে অনুরোধ করবো আপনারা সবাই আসবেন, দেখবেন, আশা করি ভালো লাগবে। আর সিনেমার কথা যেটা হচ্ছে, এই প্রথম আমার জীবনের এটা ডেবিউ ফুল লেন্থ মুভি আর কি, সেটা হচ্ছে রুদ্রাণী। এই রুদ্রাণী গল্পটাও আমার গল্প। সেই গল্পটা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ময়দানে নামছি। আমাদের প্রি প্রোডাকশন অলরেডি অনেকটা গুটিয়ে এনেছি। হয়তো জানুয়ারির এন্ড অফ জানুয়ারি কি ফেব্রুয়ারির প্রথম থেকে আমরা শুটিং এ যাব। আমরা দেখার অপেক্ষায় থাকবো একদম। আর এখন থেকে বলে রাখি যে এটি কিন্তু পডকাস্ট কিন্তু আমি করব। হ্যাঁ, নিশ্চয় আমি কথা দিয়ে গেলাম। থ্যাংক ইউ দাদা। দাদা, আমাদের শো এর শেষ সেগমেন্টে আমরা চলে এসেছি। একটি র্যাপিড ফায়ার রাউন্ড আমরা করি, সেটি তোমার সাথেও হবে। মানে উকিল জেরার মতন। ভাইয়ের প্রতি মানে এখন কি আমি ভাববো যে আমি কাট করে দাঁড়িয়ে আছি, মানে আমার কাছে প্রশ্ন আসবে, মজা করে বললাম, পার্ট অফ ইট। খুব তোমার জানা প্রশ্নই থাকবে, এমন কিছু অজানা প্রশ্ন না। সিনেমা না থিয়েটার? অবশ্যই থিয়েটার। থিয়েটার না সিরিয়াল? অবশ্যই থিয়েটার, তারপরে সিরিয়াল। তবে থিয়েটার 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 থিয়েটার। আমি থিয়েটারের মানুষ। আমি একটা সময় থিয়েটারের জন্য ম্যাটাডোরে গিয়ে সেট ম্যাটাডোরে মাথায় নিয়ে গেছি, সেট লাগিয়েছি, হাত ধুয়েছি, দুপুরে ডিম ভাত খেয়েছি, বিকালে মেকআপ করেছি, শো করেছি, সেট খুলেছি, ম্যাটাডোরের মাথায় নিয়েছি, গোডাউনে ঢুকিয়েছি সেট, রাত্রি 12টায় ফিরে এসেছি। ফলে তো থিয়েটার থিয়েটার থিয়েটার, এর বাইরে কোনো কথা নেই। ডিরেকশন না অ্যাক্টিং? প্রথমে অবশ্যই অভিনয়, তারপরে এখন পরিচালনার কাজ করার চেষ্টা করি। তোমার এতদিনের জীবনের যদি প্রত্যেকটা মানুষের বেস্ট থাকে, তো আমাকে যদি জিজ্ঞাসা করো উজ্জ্বল তোমার বেস্ট কেস কোনটা, আমি তোমাকে বেস্ট কেস বলবো। এতদিনের জীবনের থিয়েটারও হতে পারে, সেটি সিরিয়ালও হতে পারে। তোমার মনে হয়েছিল যে তোমার করে কাজ করে স্যাটিসফাইড হয়েছে এরকম বেস্ট কোনো সিরিয়াল বা থিয়েটার? স্যাটিসফ্যাকশন তো দেখো, স্যাটিসফ্যাকশনটা বিষয়টা হচ্ছে যে স্যাটিসফ্যাকশন তো কাজ করে আমি যদি স্যাটিসফাই না হই, তাহলে না সেই কাজের এনার্জি গুলো নষ্ট হয়ে যায় আর কি। তবুও মানে বেস্ট সিরিয়াল বলতে আমার থিয়েটার বলতে যেটা একটু আগে আমি পারফর্ম করার শুধুমাত্র চেষ্টা করলাম, পরশমণি বলে নাটকটি, ওটা আমার মনে হয়েছে যে এ পর্যন্ত আমার ভালো লাগার তালিকায় একটু ওপরের দিকে আছে। পরশমণি।
এত ছবিতে তো অভিনয় করেছো, হুম। অসমীয়া ছবি করেছো, হুম। আর বাংলা বেশ কিছু ছবি করেছো। হুম। বেস্ট ডিরেক্টর? বেস্ট ডিরেক্টর আমার টেলিভিশনের কথা বলতে গেলে দুজনের নাম আমি শুধু বলি। সবাই তো ভালো, দেবাংশু সেনগুপ্ত, অরিন্দম বসু, তাছাড়া অন্যান্য আরো পরিচালক আছেন আর কি। আর সিনেমায় যদি বলতে হয় তাহলে আমি দুজনের কথা বলবো, এখানেও আমি দুজনের কথা বলবো। এক হচ্ছে অগ্নিদেব চট্টোপাধ্যায়, আর এক হচ্ছেন আমাদের ন্যাশনাল লেভেলেরই পরিচালক সুজয় ঘোষ। তার সঙ্গে আমি কাহানি ছবিতে কাজ করেছিলাম। কাহানিতে তুমি ছিলে না? কাহানিটা পাঠ করে সুজয় দার ছবি কাহানি ছিল না? কাহানি পার্ট 1 আমি ছিলাম। প্রিয় একজন অ্যাক্টর তোমার, সবথেকে প্রিয়? অবভিয়াসলি পরাণ বন্দ্যোপাধ্যায়। প্রিয় একজন অ্যাক্ট্রেস? প্রিয় একজন অ্যাক্ট্রেস বলতে ওভাবে আমি স্পেসিফিক্যালি তো কাউকে বলতে পারবো না। আমার থিয়েটারের মধ্যে থেকেই তাদেরকে বাছতে হবে। যার সঙ্গে আমি কাজ করেছি, পারমিতা মুখার্জি, থিয়েটারের মানুষ, খুব নন ফেস নয় কিন্তু, খুব নন ফেস নয় কিন্তু চেনা, মানে সেই লেভেলের। সেই লেভেলের। আমার পরিচয় নেই, হয়তো একদিন পরিচয় করি। আছে নিশ্চয় নিশ্চয়, হ্যাঁ নিশ্চয়। দাদা, প্রত্যেকটি লিজেন্ডের মুখে শুনেছি যে অভিনয় করতে হলে বা যে কোনো পেশায় থাকতে হলে নিজেকে রিস্ক নিতে হয়। তুমি রিস্ক নিতে ভালোবাসো? মারাত্মক রিস্ক নিতে ভালোবাসি। হ্যাঁ, রিস্ক তো নিতেই হয়, প্রতি মুহূর্তে রিস্ক নিতে হয়, প্রতি মুহূর্তে। কারণ আমাদের মানে প্রফেশনটা খুব মানে আনসার্টেন। তার তুমি ভাগ্যের উপর ছাড়ো না, রিস্ক নাও? ভাগ্যের উপর কিছুটা ছাড়ি, কিন্তু রিস্ক নিতেই হবে। মানে ভাগ্য, আমি দেখতে যে এই শেষে কি আছে, মানে ভাগ্য ইকুয়াল টু রিস্ক। ভাগ্য ইকুয়াল টু রিস্ক। চায়ের থেকে আড্ডা না সিনেমা আড্ডা? চায়ের থেকে আড্ডা দিতে আমি খুব ভালোবাসি, কারণ চায়ের থেকে আড্ডাটাও ওই আমার থিয়েটার নিয়েই হয় বা সিনেমা নিয়েই হয় আর কি। আমার ভীষণ ভালো লাগে। একদম শেষ প্রশ্ন। হ্যাঁ। বাঙালি তুমি, বাঙালি আমি, একদম। প্রিয় বাঙালি খাবার? প্রিয় বাঙালি খাবার হচ্ছে আমার ওই যেটা বলে, বাড়িতে মাঝে মধ্যে বলি, শুক্তো যেটা করে, বিভিন্ন ভেজিটেবল যে শুক্তো করে না, ওই শুক্তোটা আমার ভীষণ প্রিয়। তাছাড়া তো বিভিন্ন ধরনের মাছ টাছ যেগুলো আছে আর কি। আমি খুব চিকেন লাভার, এই হচ্ছে ব্যাপার। মানে আমার একজন বিশেষ পরিচিত মানুষ আছেন, মানে তিনিও ভেরি রিসেন্ট আমাকে মানে চিকেন রান্না করে দাদার বাড়ি থেকে রিহার্সাল করার সময় এসে আমাকে দিয়ে গেছেন। যে ওই জন্য তোমাকে যখন বলেছে দাদা স্টু খাবে, বলে স্টু কেউ খায়, চিকেন কষা। বাঙালি ভাই, বাঙালি, আমার বাঙাল খাবার দাওয়াই বেশি পছন্দ হয়। দাদা অনেক ধন্যবাদ, তুমি শোতে আসলে এটি আমার কাছে অনেক বড় পাওনা যে আমার এক টাকাতে তুমি এসছো। অবভিয়াস তোমার আমি ফ্যান থাকবো, সারা জীবনই ফ্যান থাকবো। তুমি জানো তোমার কেমন, মানে আমি জাউরা ফ্যান। তো তোমার কেমন লাগলো লাস্ট যদি বল? বেঙ্গল আলটিমেট পডকাস্ট আমার তরফ থেকে যে এই ধরনের একটা উদ্যোগ, মানুষের মনের কথাগুলো বার করছো, তাদের সঙ্গে শেয়ার করছো, তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করছো, এবং যারা আজকে অফ ক্যামেরায় আছে, মানে এরা সবাই আমার সন্তান সম আর কি। আমার এত ভালো লাগলো, আমি ঢুকেই বললাম যে আমি তো তোদের বলছি আর কি। এরা এত সুন্দর, একজন বারাসাত থেকে আসে স্নেহা, আর একজন আবির, স্নেহা, সাহিল, এরা যে এত সুন্দর করে উদ্যোগ নিয়ে বিষয়টা এত প্রফেশনালি গুছিয়ে বিষয়টা আগের থেকে পরিকল্পনা করে, এবং তাদের যে ফোকাসটা এতটাই, আমাদের তো সবটাই তো ফোকাস না, এদের যে ফোকাসটা এতটা মানে ক্লিয়ার, এত সুন্দর ভাবে করছে আর কি। তার প্রফেশনাল লাগলো ব্যাপারটা, খুব 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 ভালো লেগেছে। জীবনে ফোকাসটাই তো আসল, যে আমি ডিফোকাস হচ্ছি কিনা বা আউট ফোকাস হচ্ছি কিনা। ফলত আমি মানে উত্তর শ্রীবৃদ্ধি কামনা করি, আরো এগিয়ে যাক। আমি আমার মানে সীমিত সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী সবসময় তোমাদের পাশে আমি থাকবো। অনেক ধন্যবাদ দাদা, সাথে আসবো। আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।